ভোর রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সারা সকালেও থামার নাম নিল না। আজ মিহাকে পাত্রপক্ষ দেখতে আসার কথা। শুধু দেখাই নয়, বোন ভাগ্নির পছন্দ হলে বিয়েটাও সেরে রাখবেন মিহার মামা আনোয়ার সাহেব। তেমনই কথা হয়েছিল পাত্রের বাবার সাথে। ছেলে এবং তার পরিবারকে তিনি আগে থেকেই চেনেন, বিধায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। সকাল 10টা বাজতে চলল, মিহা এখনো বিছানায় গড়াগড়ি করছে। বৃষ্টির ফলে পরিবেশটা শীতল। কোমর অবধি কাঁথা টেনে জানালা দিয়ে বৃষ্টি দেখছে সে। কাল রাতে উত্তেজনায় ঘুমাতে পারেনি। জীবনে প্রথমবার পাত্রপক্ষের সামনে বসবে মিহা। কিভাবে সাজবে, কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, কিংবা কি কি জিজ্ঞেস করা হবে, সেই সব নিয়ে বেজায় চিন্তিত হয়েছে সে। তাই ফাজারের নামাজ শেষে সেই অপূর্ণ ঘুমটা আদুরে আবহাওয়ায় পুষিয়ে নিল কিছুটা। মিহার বৃষ্টি খুব পছন্দ, তবে আজ মন খারাপ লাগছে বৃষ্টি দেখে। কাল রাতে সমস্ত ভাবনা পরিকল্পনায় যেন জল ঢেলে দিল বৃষ্টিটা। এখন এই পরিবেশে পাত্রপক্ষ আসবে কিনা কে জানে। মিহা উঠে বসল। বাহিরে থেকে মায়ের গলা পাওয়া যাচ্ছে। তিনি রান্নার আয়োজন নিয়ে ছোটাছুটি করছে, মেয়েকে ডাকছেন সাহায্য করার জন্য। মিহা জানালা খুলে আকাশের দিকে তাকালো। বৃষ্টি আজ থামবে বলে মনে হয় না। পিতৃহীন মিহার প্রধান অভিভাবক মামা আনোয়ার সাহেব মিহাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তিনি মনস্থির করেছেন সামনে হজ্জে যাবেন, কিন্তু যাওয়ার আগে আদরের ভাগ্নির একটা সুখের সংসার নিশ্চিত করে যেতে চান। তার এই ইচ্ছাতে সকলেই একমতে পোষণ করেছেন। মিহা নিজেও নীরব সম্মতি দিয়েছে। ওর কোনো পছন্দ বা ভালোবাসার মানুষ নেই। 21 বছরের জীবনে প্রেম ভালোবাসা জিনিসটা অধরা রয়ে গেছে মিহার। সেদিকে পা বাড়ানোর সাহস কখনো করে উঠতে পারেনি। ঠিক করে নিয়েছিল বিয়ের পরে স্বামীর সাথেই হালাল প্রেম করবে, সংসারী হয়ে উঠবে। মিহার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এই একটা জিনিসই, সুখী সংসারে সুখী গৃহিণী হওয়া। এটাকে সে পৃথিবীর সব থেকে মূল্যবান এবং সম্মানের কাজ মনে করে। যদিও সবাই তা বোঝে না। মিহা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চুলে হাত খোঁপা করতে করতে রুম ত্যাগ করলো। সুমা বেগম রান্নাঘরে খুবই ব্যস্ত, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন। মিহা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, তুমি শুধু শুধু এত ব্যস্ত হচ্ছ মা। এই বৃষ্টি আজ থামবে না, আর ঝড় জল ঠেলে তারাও আসবে না। সুমা বেগম এক পলক মিহার দিকে তাকিয়ে আবার রান্নায় মন দিল। বলল, বৃষ্টি থামবে না কে বললো তোকে? যদি থেমে যাই এবং তারা এসে পড়ে, তখন তো ছোটাছুটি লেগে যাবে। তার চেয়ে বরং রান্না করে রাখি, না আসলে আমরাই দুদিন লাগিয়ে খাবো। তুই যা, হালকা কিছু মুখে দিয়ে এসে আমায় একটু সাহায্য কর। বৃষ্টি দেখে হালিমা আজ কাজে আসবে না, আর তোর মামির শরীরটাও ভালো না। মিহা চলে গেল ডাইনিং টেবিলে। পেটের খিদেটা এতক্ষণে মাথা চাড়া দিয়ে উঠেছে। বৃষ্টি থামল না দুপুরেও। সকলে এবার হতাশ হতে শুরু করলো। বোধহয় সত্যিই আজ পাত্রপক্ষের আশা হবে না। মিহা গোসল সেরে কলাপাতার রঙের 3 পিস পরে নিল। ভেজা চুল পিঠের ওপর ছড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টির ছাট এসে ওর গায়ে স্পর্শ করছে। মিহার সরে গেল না। ওর মন খারাপ লাগছে। মামা এর আগে বেশ কয়েকবার পাত্র সম্পর্কে আলোচনা করেছে। মিহাকে সামনে বসিয়ে পাত্রের গুণগান গেয়েছে। মিহা জানে তার মামা ভালো বলেছে মানে সত্যিই ভালো পরিবারই হবে। ছেলের ছবি দেখতে বলেছিল একবার, তবে তখন তেমন গুরুত্বই দেয়নি বিষয়টাতে। কিন্তু মামা যখন বলল সত্যিই তারা দেখতে আসবে, তখন মিহার আফসোস হচ্ছিল। ইস, একটু দেখলে কি হতো। মামাকে আর পরে বলতেও পারেনি ছবির কথাটা। শুধু মনে মনে একটা অবয়ব তৈরি করে নিয়েছে সে। আজ সেই অবয়বটা পূর্ণতা পাওয়ার কথা ছিল। হয়তো মনের মতো হতো বা না হতো। বাড়ির সবাই আজকের দিনটা নিয়ে একটু বেশি আনন্দিত ছিল। সেই আনন্দে ভাটা পড়ে গেল বৃষ্টির জন্য। বারান্দায় কারো উপস্থিতি টের পেয়ে মিহা পিছনে তাকালো। ওর মামাতো বোন শোভা দাঁড়িয়ে আছে। ওকে তাকাতে দেখে মিষ্টি হাসলো। মিহাও একটা হাসি উপহার দিল। শোভা মিহার থেকে 2 বছরের ছোট, কিন্তু স্বভাবে বড় বড় ভাব নিয়ে চলে। শোভা ওকে জড়িয়ে ধরে বলল, আপু, তোমার কি মন খারাপ? না রে, মন খারাপ হবে কেন? শোভা মিহাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমাকে মিথ্যা বলে লাভ নেই। আমি জানি তোমার মন ভালো নেই।
আজ পাত্রপক্ষ আসেনি তো কি হয়েছে, কাল আসবে। আর সে যে তোমার পছন্দের মানুষ হবে তারও তো ঠিক নেই। দেখা গেল পাত্র একটা টাকলা মুড়িওয়ালা লোক। মিহা মুচকি হেসে বলল, মামা বুঝি এমন লোককে ধরে আনবে? তিনি তো পাত্রের সম্পর্কে খোঁজ নিয়েই রেখেছেন। তাই বলে তোমার এই চুপসানা ভাবটা আমার একটুও ভাল লাগছে না। লোকটাকে দেখার তো ইচ্ছে থাকলে আগে বলতে, বাবা ছবি নিয়ে আসতো। তুমিই তো দিলে না আনতে, আর এখন মন খারাপ করে আছো। হতেও তো পারে লোকটাকে তোমার বা আমাদের কারোই পছন্দ হলো না। না দেখে কাউকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই যে নিজের মন খারাপ হয়। তোমাকে চঞ্চলতায় বেশি মানায় আপু, তাই এসব বিরোহী ভাব ছাড়ো তো। সকাল থেকে গম্ভীর হয়ে আছো। মিহা হাসার চেষ্টা করলো, মনটা একটু হালকা লাগছে। আসলেই তো, যাকে দেখেনি তাকে নিয়ে এত ভাবার কি আছে? তার চেয়ে বরং বৃষ্টিটা মন দিয়ে উপভোগ করা যাক। দুই বোন একসাথে পুরো দুপুর বারান্দায় গল্প করে কাটালো ওরা। সন্ধে নাগাদ সকলে আশাহত হয়ে পাত্রপক্ষের আসার চিন্তা ছেড়েই দিল। বাহিরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সকলকে অবাক করে দিয়ে আবছা আধার ঠেলে একটা সাদা গাড়ি এসে থামলো মিহাদের বাড়ির সামনে। আনোয়ার সাহেব একবার দেখেই বুঝে গেলেন তারা এসে গেছে। তিনি ব্যস্ত হয়ে সকলকে ডাকতে লাগলেন। মিহা ফোন স্ক্রল করছিল এক মনে। মামার কণ্ঠ কানে আসতেই ওর হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। হাতির ফোনটা রেখে উঠে দাঁড়াতেই শোভা এবং মামি শিরিন বেগম দরজা ঠেলে ঢুকলো। শিরিন বেগমের কোমরে ব্যথার ফলে সারাদিন ঘরেই ছিল। এখন অনেকটা সুস্থ বোধ করায় নিজেই চলে এসেছে মিহাকে সাজাতে। শোভা মিহাকে বলল, তোমার মন খারাপ দূর হওয়ার কারণ চলে এসেছে। এবার খুশি তো? জলদি রেডি হও, গিয়ে দেখো কোনো টাকলা কিনা। শিরিন বেগম মেয়ের মাথায় আলতো থাপ্পড় দিয়ে বলল, বাজে বকছিস কেন? মেয়েটা এমনিতেই ঘাবড়ে গেছে। ঘাবড়ে গেছে না ছাই, বরং পাত্র আসবে না বলে মন খারাপ করেছিল। এখন তো খুশি হওয়ার কথা। মিহা মামির সামনে লজ্জা পেয়ে গেল। শোভাকে চোখ গরম করতে গেলে শোভা দুষ্টুমি করে চোখ মারল। তা দেখে মিহা এবার রাগ করতে গিয়ে হেসেই ফেলল। পাত্রের মা বাবা এবং ভাবি এসেছে। তাদের আপ্যায়নে আনোয়ার সাহেব এবং তার বোন সর্বোচ্চ দিচ্ছেন। আনোয়ার সাহেবের সাথে পাত্রের বাবা নাজমুল হকের পরিচয় থাকায় ইতিমধ্যে আড্ডা বসে গেছে বসার ঘরে। শোভা রুম থেকে একবার উঁকি দিয়ে পাত্রকে দেখে নিল। ফর্মাল লুকে এসেছে লোকটা। কালো স্যুটের ভেতর থেকে উঁকি দিচ্ছে সাদা শার্ট। সুদর্শন ব্যক্তি বলা যায়। বেশ ভদ্রভাবে নিচের দিকে তাকিয়ে বসে আছে। শোভা ফিরে এসে মিহার কাছে মজা করে বলল, পাত্র তো পুরাই টাকলা রে আপু, তোমার কি হবে এবার? মিহা চুল আঁচড়াচ্ছিল। থামিয়ে শোভার মুখের দিকে তাকালো। শোভা মুখটা করুণ করে ঠোঁট উল্টোলো। মিহা হুট করেই দমে গেল। সত্যি কি টাকলা? নিজেকে একবার আয়নাতে দেখে নিল। খয়েরি রঙের শাড়ি জড়িয়েছে গায়ে। মামি যত্ন করে কিছু গয়নাও ছুঁয়ে দিয়েছে কানে গলায়। চোখে কাজলের গাঢ় টান। লিপস্টিকের হালকা প্রলেপ পড়েছে ঠোঁটে। উজ্জ্বল মুখশ্রীর জন্য এটুকুই তো যথেষ্ট। এত যত্নের সাজ যার জন্য, তাকে যদি পছন্দই না হয়, লোকটা কেমন হবে কে জানে। শোভা বোনের করুণ মুখ দেখে হাসলো নিঃশব্দে। মেয়েটা একটু বোকা ধরনের, তবে উচ্ছল। বাবার আকস্মিক মৃত্যুতে সেই উচ্ছলতায় ভাটা পড়েছিল বছর 2 আগে। শোভার সংস্পর্শে এসে তা অনেকটাই কেটে গেছে। মিহা আনমনে চুরি পড়ছিল হাতে। তখনই মামি ঘরে ঢুকে তাড়া দিয়ে বলল, পাত্রের সামনে যেতে হবে। মিহার ধুকপুকানি ট্রেনের গতিতে ছুটতে লাগলো। বিচলিত লাগছে ভীষণ। মামি এগিয়ে এসে মিহার মাথায় ঘোমটা উঠিয়ে দিয়ে আশ্বাস দিল, ঘাবড়ানোর কিছু নেই, আমরা সাথেই আছি। যা জিজ্ঞেস করবে সেগুলো সুন্দর করে উত্তর দিবে। পাত্রের মুখোমুখি সোফায় বসানো হলো মিহাকে। বিচলিত হয়ে মিহার হাত ঘামছে। পাত্রের ভাবি ফাইজা মিহাকে দেখেই প্রশংসা করে নাম জানতে চাইলেন। মিহা মিইয়ে যাওয়া গলায় স্বর আনার চেষ্টা করে বলল, মিহা মাহজাবিন। ফাইজা বলল, লা, চেহারার মতো নামটাও সুন্দর। আরো নানান কথা হলো সবার মাঝে। মিহাকে খুব একটা প্রশ্ন করা হলো না। মিহা একবার চোখ তুলে সামনে লোকটাকে দেখতে চাইলো। ক্ষণেই দুজনের দৃষ্টি বদল হলো। দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল।
দুজন সাথে সাথে চোখ নামিয়ে নিল। মিহার কান গরম হয়ে উঠেছে, বোধহয় গালগুলো লালও হয়ে গেছে। লোকটা তো টাকলা নয়, তার মানে শোভা মজা করেছে। মনে অন্যরকম এক অনুভূতি খেলে গেল মিহার। তবে ওর মনে হলো সামনে বসা এই সুদর্শন লোকটাকে ও আগেও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে হাজার ভেবেও মনে করতে পারলো না। আরেকবার চোখ তুলে তাকাতে গিয়েও পারলো না। শোভা দুজনের অবস্থা দেখে হেসে ফেলল। মিহাকে খোঁচা দিয়ে আলতো স্বরে বলল, টাকলাটাকে কি পছন্দ হলো? মিহা সকলের অগোচরে শোভাকে চিমটি কাটলো। ছেলে মেয়েকে আলাদা কথা বলার জন্য বলা হয়েছিল, কিন্তু মিহার তখন নার্ভাসনেস কাটেনি। সে মামিকে আস্তে করে মানা করে দিল কথা বলবে না। দেখা যাবে শেষে পাত্রের সামনে কাঁপুনি হচ্ছে, তখন আরো লজ্জা পাবে। কিভাবে এমন লজ্জাবতী হয়ে উঠলো মিহা নিজেও বুঝতে পারছে না। কালকের মিহা এবং আজকের মিহার মধ্যে ব্যাপক পার্থক্য। উভয় পক্ষের কথার মাধ্যমে ঠিক করা হলো আজই বিয়ে পড়ানো হবে। আনোয়ার সাহেব হজ করতে ফেরার পর বড় করে আয়োজন করা হবে। মিহার ঘরে এসে মামা তাকে পাত্র সম্পর্কে আবারও খুলে বলল, প্রশংসাও করলো খুব। ছেলের পুরো নাম মাহমুদুল হক নিশান্ত, পেশা ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে। নাজমুল হকের দুই ছেলের মধ্যে সে ছোট, বড় ভাই ডিফেন্সে জব করে তাই আসতে পারেনি। তারা মিহাকে মেয়ের মতো করে রাখবে। আনোয়ার সাহেব মত চাইলে মিহা নীরব সম্মতি দিল। তা দেখে আনোয়ার সাহেবের মন ভরে উঠল। মেয়েটা কতটা বিশ্বাস করে তাকে যে এক দেখায় বিয়ে করতে রাজি হয়ে গেল। আনন্দে তিনি মিহাকে জড়িয়ে ধরলেন। পরের মুহূর্তগুলো খুব জলদিই চলে গেল। কাজী এনে দুজনের বিয়ে পড়ানো হলো। সুমা বেগম কেঁদে ফেললেন মেয়ে কবুল বলার সময়। মিহা নিজেও ভারাক্রান্ত মন নিয়ে কবুল বলল। শোভা মিহার কাছে এসে বলল, আমি ওনাকে কি ডাকবো? দুলা ভাই নাকি নিশান্ত ভাইয়া? নিশান্ত ভাইয়াই ঠিক আছে। দেখতে শুনতে কিন্তু বেশ ভালোই, তোমার সাথে মানাবেও দারুণ। আমার তো বিশ্বাসই হচ্ছে না আজই তোমার বিয়ে হয়ে যাচ্ছে। শোভা বকবক করেই চলল। মিহার কানে সেসব ঢুকলো না। ও মনে মনে নামটা বেশ কয়েকবার আওড়ালো। নিশান্ত, আজ থেকে আপনি আমার স্বামী। আমার প্রেমনগরের প্রেমিক পুরুষ হবেন তো? বিয়ের 1 ঘন্টা আগেও যার সাথে কথা বলতে চাইনি লজ্জায়, তার সাথেই এক ঘরে ঘুমোতে হবে এখন। মিহার ইচ্ছা করছে অদৃশ্য হয়ে যেতে। কিভাবে মানুষটার সামনে দাঁড়াবে, কিভাবে কথা বলবে বা একসাথে থাকবে কিছুই বুঝে উঠতে পারছে না। নিশান্তের পরিবার বিদায় নিয়েছে কিছুক্ষণ, তবে নিশান্ত রয়ে গেছে। সে এখন মিহার রুমে। আজ ছোট্ট করে ওদের বাসর রাতের ব্যবস্থাও করা হয়েছে। এই রাত নিয়ে মানুষের হাজারটা আকাঙ্ক্ষা সন্তর্পণে লুক্কায়িত থাকে মনের ভিতরে। অথচ মিহার মনে হচ্ছে রাতটা এখন না আসলেও ভালো হতো। শোভা মিহার রুম থেকে হাত ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো। মিহা ডাইনিং টেবিলে বসে আজগুবি চিন্তাভাবনা করছে, যার বেশিরভাগই ছেলে মানুষই ভাবনা। 21 বছর বয়সী একটা মেয়ে একজন পুরুষের সাথে পরিচিত হতে ভয় পাচ্ছে। সেই পুরুষ তারই স্বামী, তার আকাঙ্ক্ষিত ব্যক্তি। শোভা এসে মিহাকে আলতো ধাক্কা দিয়ে পাশে বসে পড়ল, বলল, ভাইয়া খুব হেল্পফুল বুঝলে, রুমটা সাজাতে আমাকে হেল্প করেছে। মনেই হলো না যে আজই প্রথম আলাপ। মিহা আলতো হাসলো কথাটা শুনে, বলল, কি দিয়ে সাজলি শুনি? কি আর আছে বলো, বাগানের ভেজা নেতিয়ে পড়া সব ফুল নিয়ে এসেছি। ফ্যানের নিচে কতক্ষণ শুকাতে চেষ্টা করেছি, ধৈর্য ধরতে না পেরে হেয়ার ড্রায়ার দিয়ে চেষ্টা করেছি। তারপর সেই আধা ভেজা ফুল আর মোম দিয়ে তোমার বাসর ঘর সাজালাম। গাঁদা, গোলাপ, পর্তুলিকা, রজনীগন্ধা, তোমার শখের বেলি ফুল সব মিলিয়ে একদম জগা খিচুড়ি। মোমের আইডিয়াটা অবশ্য ভাইয়া দিয়েছে। ভাইয়া মনে হয় খুব রোম্যান্টিক। মিহা মাথা নিচু করে ফেলল। সবার সাথেই লোকটার ভাব হয়ে গেছে, অথচ আসল মানুষটার সাথে এখনো কথাই হয়নি। লজ্জা পাওয়ারও নেই, সময় পাবে। এখন রুমে যাও তো, ভাইয়া বেচারা বোধহয় তোমার অপেক্ষাতেই ঘুমিয়েই যাবে। মিহা নাক ফোলালো, বলল, ও, এখন ভাই বেচারা আর আমি কেউ না, তাই না? তোমার দিন শেষ, এখন ভাইয়ার দিন। উনি আমার নতুন এটিএম কার্ড বুঝলে, তাই হাতে রাখতে হবে। মিহা ঘরে ঢুকলো আরো মিনিট 10 পরে। বুকের ভেতর ঢোল বাজছে।
মনে হচ্ছে বাইরে থেকেও শোনা যাবে। দরজা ঠেলে ঢুকতেই দেখলো রুম ফাঁকা। মিহা দরজা আটকে ধীর পায়ে রুমের মাঝখানে আসতেই নিশান্ত বারান্দা থেকে রুমে প্রবেশ করলো। ক্ষণেই দুজনে একদম মুখোমুখি হয়ে পড়ায় মিহা ভড়কে গেল। সেই সুদর্শন মুখটা আবারও দেখতে পেল মিহা। এখন যেন আগের থেকে একটু বেশিই ভালো লাগলো, তবে বেশিক্ষণ তাকাতে পারল না। মাথা নিচু করে ফেলল সাথে সাথেই। দুইবার চোখে দেখেই কারোর প্রতি এত দুর্বল হওয়া যায় নাকি? ইচ্ছে করছে আবারও দেখতে, কিন্তু সাহস হচ্ছে না। কোথায় যে গেল সব সাহসীরা বুঝেই পেল না। লালাভ আভা ফুটে উঠল মিহার মসৃণ হলদে গেলে। ওর এখন কি করা উচিত? সামনে থেকে দৌড়ে পালিয়ে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? ভাবতে ভাবতেই খেয়াল হলো নিশান্ত আরও একটু এগিয়ে এসেছে। নিশান্তই প্রথম কথা বলল। এই প্রথম তার কণ্ঠস্বর শুনতে পেল মিহা। মনে হলো গলাটা খুব চেনা। নিশান্ত সালাম দিল ওকে। মিহার লজ্জা লাগলো ভীষণ। কাজটা ওর আগে করা উচিত ছিল। ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়েই থাকতে দেখে কি ভাবলো কে জানে। মিহা আস্তে করে উত্তর দিল, কিন্তু কণ্ঠটা শোনালো কাঁপা কাঁপা। কোনো অসুস্থ বা বৃদ্ধা যেন সালামের উত্তর নিল এমন শোনালো। মিহা নিজের কাজে ভীষণ বিরক্ত হলো। নিশান্ত মিহার কাঁপাকাঁপি দেখে হেসে ফেলল, বলল, আমি কোনো বাঘ বা ভাল্লুক নই, আমি আপনারই স্বামী। মুখটা তুলুন, দেখুন ঠিক মানুষটা কিনা। মিহার থুতনি বুকের সাথে ঠেকে গেছে। নিজেকে স্বাভাবিক করার প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু মানুষটাকে দেখলে কেমন আড়ষ্টতা এসে হানা দিচ্ছে। নিশান্ত শান্ত স্বরে বলল, মাহজাবিন। মিহার সাথে সাথেই মুখ তুলল। চোখাচোখি হলো দুজনের। এবার আর মিহা মুখ নামালো না, বরং ওর চোখ ছলছল করে উঠল। কতদিন পর কেউ এই নামটাই ডাকলো। মিহাকে মেহজাবিন বলতো একমাত্র ওর বাবা, বাকি সবাই ওকে মিহা বলেই ডাকে, এবং অনেকে ওর মেহজাবিন নামটা জানেও না। অনেকদিন পর আবার কেউ সেই আদুরে কণ্ঠে ডাকতেই মিহার বাবার কথা মনে পড়ে গেল। নিশান্ত ওর ছলছল করা চোখ দেখে এগিয়ে এলো আরও কাছে। দূরত্ব এখন 1 হাত পরিমাণ। বলল, আপনি কাঁদছেন মাহজাবিন? আমি কি কোনো ভুল করলাম? মিহা নিচের দিকে তাকিয়ে ডানে বায়ে মাথা নাড়ালো। বলল, না, আসলে বাবার কথা মনে পড়লো। তিনিও আমাকে সবসময় মাহজাবিন বলে ডাকতেন। আজকের দিনে আর মন খারাপ করবেন না প্লিজ। আপনি কষ্ট পেলে আমি আর এই নামে ডাকবো না। মিহা মাথা নেড়ে বলল, ডাকুন, আমার ভালো লাগবে। নিশান্ত নিঃশব্দে হাসল। শোভা ঠিকই বলেছে, মেয়েটা একটু নরম মনের এবং বোকা। আচ্ছা ডাকবো। এবার একটু দেখে বলুন তো রুমটা কেমন সাজানো হয়েছে? বাসর বাসর ফিল হচ্ছে কি না? মিহা আড়ষ্ট ভঙ্গিতে তাকালো একবার চারিদিকে। অল্প বিস্তর ফুলে সাজানো ঘরটা আসলেই কিছুটা জগা খিচুড়ি, কিন্তু সুন্দর। শোভা বাগানে যত ধরনের ফুল ছিল তুলে এনেছে। এর মধ্যে কিছু ফুল যে পাশের বাড়ির বাগান থেকে চুরি করাও, সেটাও বুঝতে পারছে মিহা। এত ফুল ওদের গাছে ফোটেনি নিশ্চিত। নিশান্ত এগিয়ে এসে মিহার পাশাপাশি দাঁড়ালো, বলল, চলুন বসে কথা বলি। মিহা এবং নিশান্ত খাটের ওপর মুখোমুখি বসলো। মিহা পারলে মাথার ঘুমটা নাক অবধি টেনে রাখে। কি অদ্ভুত লাগছে ওর। লোকটা সেই কখন থেকে ওর মুখের দিকে তাকিয়ে আছে। দেখছে তো দেখছেই, কি কথা বলবে ভেবেই পাচ্ছে না মিহা। নিশান্ত মিহার উসখুস করতে থাকা মুখটা দেখেও চোখ সরালো না, বরং ভালো লাগছে মেয়েটার ভীতু লজ্জাবনত চোখ দুটো। বলল, আমাদের কিন্তু পূর্বেও সাক্ষাৎ হয়েছে। আপনি যে আমাকে চিনতে পারেননি তা আমি বেশ বুঝতে পেরেছি। আমার দিকে তাকান, দেখুন চেনা চেনা লাগছে কিনা। মিহা নিশান্তের কথা শুনে চোখ তুলে তাকালো। সবার আগে চোখ গেল নিশান্তের কালো এবং ঘন ভ্রু জোড়াতে। চেহারার সৌন্দর্য যেন অনেকটাই এই ভ্রু জোড়াতে বিদ্যমান। ক্লিন শেভ করা শুভ্র মুখ, খয়েরি আভা মিশ্রিত ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মিহা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে আসল ব্যাপারটাই ভুলে গেল। সারা মুখে চোখ বুলিয়ে মিহা দৃষ্টি যখন নিশান্তের দৃষ্টির সাথে বদল হলো, তখন ওর বোধোদয় হলো এতক্ষণ কিভাবেই না দেখছিল। সাথে সাথে মুখ নামিয়ে ঘোমটা আরেকটু টেনে নিল। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আপনাকে প্রথম দেখেই চেনা চেনা লাগছিল, কিন্তু ঠিক মনে পড়ছে না। নিশান্ত ঠোঁটের হাসি বজায় রেখেই বলল, আচ্ছা
যখন মনে পড়বে আমাকে একটা থ্যাঙ্কস দেবেন কিন্তু। আমি একটা ধন্যবাদ পাও না আপনার থেকে? মিহা ভেতরে ভেতরে অধৈর্য হয়ে উঠল। কোথায় দেখা হয়েছিল তার সাথে? আর ধন্যবাদ কেন দেবে? ধন্যবাদ তো দেওয়া হয় উপকার হলে। মিহার এবার নিজের স্মরণ শক্তির ওপর রাগ হলো। নিশান্তর অস্থিরতা টের পেল, বলল, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, এখন তো আমরা একসাথেই আছি। দেখবেন ঠিক মনে পড়ে যাবে, আর তখন আপনাকে শাস্তি পেতে হবে। মিহা অবাক হয়ে বলল, শাস্তি? হুম, শাস্তি। কি শাস্তি? নিশান্ত একটু হেসে বলল, সেটা না হয় আপনার মনে পড়ার পরেই জানবেন। আপাতত সেই কথাটুকু উজ্জ্ব থাকুক। এখন আপনারা কথা বলুন, এখন আপনার কথা বলুন। আমাদের একে অপরের সাথে এখনো ভালো মতো চেনা জানা হলো না। মিহা অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে নিশান্তের সাথে। স্মিত হাসি দিয়ে বলল, আমার তেমন কিছু বলার মতো নেই। আমি মায়ের একমাত্র মেয়ে। বাবা 2 বছর আগে স্ট্রোক করে মারা গেছেন। বাবার স্মৃতি আঁকড়ে মা অসুস্থ হয়ে পড়েছিল। বাবা নেই কিছুতেই মানতে পারছিলাম না। তখন মামা আমাদের অবস্থা দেখে আমাদের বাড়ি থেকে জোর করে এখানে নিয়ে এসেছে। সেই থেকে মামা বাড়ি থাকছি। এখন অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বন্ধু বান্ধব নেই বললেই চলে। আমার প্রিয় বন্ধু এবং বোন একমাত্র শোভা। বাবা বেঁচে থাকতে জীবনে অনেক কিছু করার ইচ্ছে ছিল, তবে তিনি চলে যাবার পর জীবনের লক্ষ্য বলতে আর তেমন কিছু নেই। বাবার মৃত্যু আমাকে বুঝিয়ে দিয়েছে জীবন অনেকটা ছোট এবং আপন মানুষগুলো কতটা গুরুত্বপূর্ণ। এই ছোট জীবনে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। ব্যস্ততার পেছনে ছুটে জীবন উপভোগ করা ভুলে যেতে চাই না। একটা সুখী সংসারের অধিকারী হতে চাই। সকলের সাথে ভালো থাকতে চাই। অবসরে বারান্দায় বসে আকাশ দেখি, বাগানের গাছদের সাথে সময় কাটাই, বই পড়ি। এই তো, আমার কোনো বিশেষত্ব নেই। নিশান্ত এক দৃষ্টিতে মিহাকে পুরোটা সময় দেখে গেল। মিহা বিছানার মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে বানানো লাভ শেপের দিকে তাকিয়ে পুরো কথাটা বলল। কথা বলার মাঝে 2 বার ঘোমটা পড়ে গিয়েছে। মিহা পুনরায় তা মাথায় উঠিয়েছে। নিশান্ত মিহার থুতনি স্পর্শ করল। প্রথম স্পর্শ। মিহা কেঁপে উঠল। নিশান্তর কম্পন অনুভব করতে পারল। মুখটা নিজের দিকে ঘুরিয়ে উঁচু করে বলল, সকলকে বিশেষ হতে নেই, কেউ কেউ সাধারণই অসাধারণ, অনন্য। লোকটার কথার সাথে হাসিটাও বড্ড সুন্দর। মিহার ইচ্ছে করে নিশান্তের মুখের দিকে তাকিয়েই থাকে, কিন্তু সেই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা দায়। নিশান্তর থুতনি থেকে হাতটা নামিয়ে নিল। মিহা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জিজ্ঞেস করল, আপনি অবসরে কি করতে ভালোবাসেন? আমি অবসরেও বেশিরভাগ সময় কাজই করি। কখনো বন্ধু বান্ধব কিংবা পরিবারের সাথে আড্ডা দেই, কিংবা মোবাইলে সময় কাটাই। তবে মাঝে মাঝে মন খুব ভালো থাকলে রান্না করতে ভালোবাসি। রান্না? আপনি রান্না করতে জানেন? জি জানি, মূলত শখের বশেই করি। মিহা এবং নিশান্তের আলাপ চলল অনেকক্ষণ। বাহিরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আকাশ কাঁপিয়ে গর্জন করে বাদল ধারা নামতে শুরু করলো। বিদ্যুৎ চলে গেল সাথে সাথে। মিহার রুমটা অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে আটকালো মোমগুলো। সেগুলো ধীরে ধীরে পুরো ঘরে নিজের আধিপত্য বিস্তার করে সোনালি করে তুলল পরিবেশ। সেই ছায়াময় আলোয় নিশান্তের স্থির অথচ মুগ্ধ দৃষ্টি মিহার উপর নিবদ্ধ রইল। সোনালি আভায় মিহার অস্তমিত সূর্যের মতো লালাভ মুখটা বেশ আদুরে লাগছে। নাকের ওপর বিন্দু বিন্দু ঘাম জমছে। মেয়েটা এত লজ্জা পায় কেন? মিহার খুব অস্বস্তি হচ্ছিল। নিশান্তের নজর থেকে বাঁচতে মিহা উঠে গিয়ে জানালা খুলে দিল। বৃষ্টির ছাট এবং বাতাস হুড়মুড় করে ঢুকতে লাগলো। আজ শেষ মোমবাতিগুলো কেঁপে উঠল জোরে। কয়েকটা নিভেও গেল। তা দেখে মিহা জানালার গ্লাস পুনরায় লাগিয়ে দিতে চাইল। নিশান্ত উঠে এসে মিহার গা ঘেঁষে দাঁড়িয়ে হাতটা আটকে বাধা দিল। বাতাসের ঝাপটায় একে একে রুমের আলোর পরিমাণ কমতে লাগলো। মিহা শিউরে উঠল। বিদ্যুৎ চমকানো সে এমনিতেই ভয় পায়। প্রতিবার বিদ্যুৎ চমকানো এবং মেঘের গর্জনেই মিহা কেঁপে উঠছে। তার থেকে বেশি কাঁপছে মিহার হৃদয়। কাঁপছে পাশের মানুষটার উষ্ণ নিঃশ্বাসের ফলে। নিশান্ত মিহার পাশ ঘেঁষে দাঁড়ানোর ওর নিঃশ্বাস পড়ছে মিহার ঘাড়ে। মিহা জমে রইল জানালার পাশে।
নিশাত মৃদুস্বরে ডাকল। মাহাজাবিন, মিহা ছোট্ট করে উত্তর দিল। হুম। আমি আপনাকে তুমি করে ডাকি। ডাকুন। তুমি কি ভয় পাচ্ছ? মিহা কোনো উত্তর দিল না। ওর মনে হলো নিশান্তের আপনি ডাক থেকে তুমি ডাকটা আরো সুন্দর, খুব বেশি সুন্দর। প্রত্যুত্তর না পেয়ে নিশান্ত মিহার ঘোমটা সরিয়ে ফেলল। মিহা আতকে উঠে সরার আগেই নিশান্ত মিহার খোঁপায় বেলি ফুলের মালা পেঁচিয়ে দিল। মিহার বেলি ফুল পছন্দ শুনে শোভার আনা বেলি ফুল থেকে মালাটা নিজে গেঁথেছে নিশান্ত। মিহার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি মাহাজাবিন? কথাগুলো শ্রবণ হতেই মিহার শরীরে শিহরণ খেলে গেল। কোনো উত্তর দিতে পারল না। গলার স্বর কোথাও যেন নিরুদ্দেশ হয়ে গেল। কাল বৈশাখী ঝড়ের মতো এক রাস অনুভূতি মিহার অন্তরে আছড়ে পড়ল। নিশান্ত মিহার নীরব সম্মতি পেয়ে ওকে নিজের বুকে টেনে নিল। হঠাৎ মেঘের তীব্র গর্জনে মিহা নিশান্তকে শক্ত করে জড়িয়ে ধরল। নিশান্ত ফিসফিস করে বলল, আপন করে না নিলে আপনজন হব কি করে? বৃষ্টি থেমেছে মাঝরাতে। সকালে সূর্যের তীক্ষ্ণ আলো পরিবেশ দখল করেছে। আকাশ এখন একদম ঝকঝকে। শিরিন বেগম এবং সুমা বেগম হাতে হাতে সকালের খাবার তৈরি করছেন। 2 বছরে দুইজন যেন পরস্পরের সহযোগী হয়ে উঠেছেন। শিরিন বেগম খুবই স্বচ্ছ মনের মানুষ এবং স্বামী ভক্ত মহিলা। স্বামী যখন ননদকে বাড়িতে এনে তুলল, তিনি খুশি হয়েছিলেন। স্বামীর ব্যবসা, মেয়ের স্কুল কলেজের জন্য শিরিন বেগমের সারাদিন কাটে একাকিত্বে। সেই একাকিত্ব ঘুচে গেছে ননদকে পেয়ে। সুমা বেগম ভেবেছিলেন ভাইয়ের সংসারে থাকলে ধীরে ধীরে হয়তো ভাবির চক্ষুশূল হয়ে উঠতে পারে, সম্পর্কের তিক্ততা বাড়তে পারে। তাই তিনি প্রথম প্রথম চলে যেতে চাইতেন। কিন্তু ধীরে ধীরে এই সংসারও ভাবি তার আপন হয়ে উঠল। এ বাড়ির মায়া ছেড়ে আর যেতে পারলেন না। আর না ভাবির সাথে মনোমালিন্য হয়, বরং সবাই মিলেমিশে বাড়িটা প্রাণবন্ত হয়ে উঠেছে। কাজের ক্ষেত্রে দুজনে মিলেমিশে সব করে ফেলেন, কেউ কাউকে কিছু বলে দিতে হয় না। মিহা রান্নাঘরের সামনেই বসে আছে, পরনে পাট ভাঙা হালকা মিষ্টি রঙের শাড়ি। মা এবং মামি তাকে সংসার নিয়ে হাজারটা উপদেশ দিচ্ছেন, কিভাবে সকলের মন জুগিয়ে চলতে হয়, স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষের সেবা করতে হয়, বড় জায়ের সাথে মিলেমিশে থাকতে হয়, ইত্যাদি ইত্যাদি নিয়ে উপদেশ। মিহা শুধু শুনে চলছে। ওর বেশ ভালো লাগছে বিষয়টা। এতদিন বড়দের সাংসারিক আলাপে খুব একটা নাক গলিয়েছে বলে মনে পড়ে না মিহার। তবে এখন তার মা এবং মামি ওর সামনেই সাংসারিক নানান আলোচনা করছে। একদিনে সকলের চোখে কেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছে মিহা। সবই বিয়ে নামক আয়োজনের মাধ্যমে। মা পরোটা বেলতে বেলতে বলল, তুই ওই বাড়ির সবার ছোট, ওরা তোকে যথেষ্ট ভালোবাসবে। প্রথম প্রথম কোনো কাজ করতে দেবে না, তাই বলে তুই হাত গুটিয়ে বসে থাকবি না। কোনো কাজ না থাকলে ওদের আশেপাশে থাকবি, রান্নার সময় পাশে থাকবি। ওরা কিভাবে কি করে শিখে রাখবি। হুট করে যা বা শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়লে কিন্তু তোর ঘাড়ে তখন সংসারের দায়িত্ব পড়বে, তখন যেন ওরা তোর উপর বিরক্ত না হয়। তাই আগে থেকে একটু একটু করে ভালো মন্দগুলো বুঝে রাখবি। মিহা মাথা নাড়ল। মামি সাথে আরো একটু যোগ করলো, গিয়েই প্রথম প্রথম কোনো দায়িত্ব নেওয়ার চেষ্টা করবি না। একজনের এতদিনের গোছানো সংসারে হুট করে অন্য কেউ ভাগ বসাতে চাইলে 2 জায়ের সম্পর্ক তিক্ত হবে। তুই তো যাকে বলবি এটা ওটা শিখিয়ে দিতে, কিছু করতে শাশুড়ির অনুমতি চাইবি। ওনারা ভালো মানুষ, তোকে সব কিছুই করতে দেবে। অনুমতি নিয়ে সব করতে হবে বিষয়টা এমন না, তবে এতে ওদের উপর তোর উপর ভালোবাসা বাড়বে। মিহা অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে শোভা ওর আশেপাশে ঘুরছে। কিছু হয়তো বলতে চাইছে কিন্তু পারছে না, উসখুস করছে। মিহা তাকাতেই শোভা তাকে নিজের কাছে ডাকলো। মিহা উঠে ওর কাছে যেতেই শোভা হাত ধরে বসার ঘরের বাঁ পাশে খোলা বারান্দায় নিয়ে গেল। কি হলো, এমন টানাটানি করছিস কেন? শোভা তীক্ষ্ণ চোখে মিহাকে মাথা থেকে পা অবধি পরখ করলো, বলল, শুনেছি বিয়ে হওয়ার পরপরই নাকি মেয়েরা বদলাতে শুরু করে, সুন্দর হয়, শারীরিক আচরণের পরিবর্তন হয়। তাই দেখছি কতটুকু বদলেছ একদিনে। মিহা চোখ গরম করলো। এইসব দেখার জন্য ডেকেছিস? একদিনে কি হয় ফাজিল মেয়ে? শোভা চাপা হাসি দিয়ে বলল, তোমার কি ঘুম পাচ্ছে আপু? কাল রাতে ঘুম হয়েছে তো? সকালে গোসল করেছো?
বলে মিহার চুলে আঙুল চালালো। মিহা বুঝে গেল শোভার ডেকে আনার কারণ। আরক্ত মুখে রাগ দেখানোর ভান করে শোভাকে মারতে লাগলো। বলল, শয়তান মেয়ে, আজ তোর হচ্ছে। শোভা হাসতে হাসতে মিহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। বলল, আচ্ছা, এবার ভালো কথা বলছি। ভাইয়া কি উপহার দিল শুনি? মিহা বলল, আসলে উনি ঠিক নিশ্চিত ছিলেন না কাল বিয়েটা হবে কিনা, তাই বিয়ের আংটি ছাড়া আর কিছুই আনতে পারেননি, তবে বলেছে শীঘ্রই দিবেন। ওদের কথার মাঝেই পাশের বাড়ি থেকে একজনের উচ্চ কণ্ঠে চেঁচামেচি শোনা গেল। একজন নারী কণ্ঠ চেঁচিয়ে বলছেন, আমার গাদা, আমার গোলাপগুলো কে ছিল? কার এত স্পর্ধা? শোভা কথাগুলো শুনতেই চোরা চোখে মিহার দিকে তাকালো। মিহা তখন ওর দিকে তাকিয়েই ভ্রু নাচাচ্ছে। শোভা ফোকলা হাসি দিয়ে বলল, ইয়ে মানে তোমার প্রথম রাত পুষ্পময় করতে গিয়ে কার্পণ্য করিনি। নিজের কম ছিল তো কি হয়েছে, ওদের ফুল এমনিতেই ঝরে যায়, তাই একটা কাজে লাগালাম। তাই বলে চুরি করবি? তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তোমার জন্য ঝুঁকি নিয়ে ওই ইংলিশ আন্টির বাগান সাফাই করেছি। মিহা শাসনের সুরে বলল, এটা ঠিক হলো না, কখনো এমন করবি না বলে দিলাম। আহ, এত ভেবো না তো, যাও ভাইয়ের কাছে যাও, পতি সেবা করো, এদিকে আমি দেখছি। কে ফুল চুরি করেছে তার প্রমাণ তো আর নেই না? বলেই শোভা বেরিয়ে গেল বাড়ি থেকে। শোভাদের পাশের বাড়ির প্রতিবেশীর বাগানটা খুব বড়। প্রতিবেশী আন্টিকে শোভা ইংলিশ আন্টি বলে। এটা বলার কারণ মহিলাটি সব সময় বিদেশি সাজার চেষ্টায় মত্ত। চুল কেটে ঘাড়ে ফেলেছে এবং তাতে সোনালি রঙও করেছে, অথচ এখন তার চুল পেকে মাথা সাদা হওয়ার বয়স। শোভার বড্ড হাসি পায় মহিলাটার ওপর, তবে মিহা পছন্দ করে না বলে ওর সামনে কিছু বলতে পারে না। শোভা তার কাছে গিয়ে নিষ্পাপ মুখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আন্টি, আপনার গাধা চুরি হয়ে গেছে? গাধা নয় মেয়ে, গাদা গাদা, মেরিগোল্ড। আমার বাগানের সব ফুল চুরি হয়ে গেছে রাতের বেলা। বৃষ্টির দিনে চোর আসে গ্রামে, তাই বলে শহরেও হানা দেবে? এমন একটা শান্তিপূর্ণ এলাকায় কিনা চোর! ওহ মাই বেবি ফ্লাওয়ার। শোভা যেন দুঃখ পেল কথাটা শুনে। আসলেই আন্টি, থাক, তবুও শুক্রিয়া করুন যে আপনার ঘরে চুরি হয়নি, ফুলের উপর দিয়ে গেছে। এর বেশি কিছু বলার চেষ্টা করলো না। ওর মুখ যে হারে চলে তাতে দেখা যাবে গল্পের ফাঁকে হুট করে সত্যি কথাটা বলে ফেলেছে। ফেরার সময় বাগানের খুঁটির সাথে বেঁধে রাখা ইংলিশ আন্টির ছোট শিয়ালের মতো দেখতে কুকুরটার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তোদের বাগান তো সাফ করে দিয়েছি, পাহারা দিসনি কাল? ও, বৃষ্টির জন্য ঘরে ছিলি মনে হয় না? কুকুরটা ওর দিকে তাকিয়ে দুইবার ডেকে উঠল। কি করছো শোভা? কিছু না আন্টি, আপনার কুত্তাটা থুরি, আপনার ডগিটা না খুব কিউট, দেখলেই আদর করতে ইচ্ছে করে। মিহা নিশান্তকে খাবারের জন্য ডাকতে রুমে ঢুকলো। নিশান্তের সামনে থাকতে লজ্জা করে বিধায় এতক্ষণ বাহিরে ঘুরছে। নিশান্তের কথা মনে এলেই শুধু গতকালের উষ্ণ আলিঙ্গনের দৃশ্যটা চোখে ভেসে ওঠে। একা একাই লজ্জায় লাল হয়ে ওঠে সে। নিশান্ত আঙুল চালিয়ে চুল ঠিক করছিল। আয়নাতে মিহার প্রতিবিম্ব দেখে পেছন ফিরে তাকালো। কিছুটা ভারাক্রান্ত মন নিয়ে বলল, ভেবেছিলাম বিবাহের প্রথম রাত্রির ঘুমটা তোমার মুখ দেখে ভাঙবে, কিন্তু তুমি তো পুরো সকাল দেখাই দিলে না। নিশান্তের অভিমানী মুখ দেখে মিহার খারাপ লাগলো। ও কি একটু বেশি দূরে থাকছে লোকটার থেকে? লজ্জা পেয়ে কি লোকটাকে দূরে ঠেলে দিচ্ছে? মিহার লজ্জা মাখা মুখে দুঃখেরা হানা দেওয়ার আগেই নিশান্ত ওর হাত চেপে ধরল, টেনে নিজের কাছে এনে খাটে বসালো। মিহা মুহূর্তে ভড়কে গেলেও নিজেকে সামলে নিল। নিশান্ত ওর থুতনিতে আঙুল স্পর্শ করে মুখটা নিজের দিকে উঁচু করে বলল, এই মুখে লজ্জা মানায়, দুঃখ নয়। যতই দূরে সরার চেষ্টা করো না কেন সখী, আমার নিরেই ফিরতে হবে তোমায়। সকালের খাবার শেষে নিশান্ত অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। ছোট পরিসরে বিয়ে হওয়ায় ছুটি নেওয়া হয়নি। মিহাকে যখন বাড়িতে নিয়ে যাবে তখন লম্বা ছুটি নেবে বলে ভেবে রেখেছে নিশান্ত।
আনোয়ার সাহেবের হজ করা পর্যন্ত মিহাকে এখানে রাখতে চায় না নিশান্তের পরিবার। তারা আরও আগেই ছোট বউকে বাড়ি নিয়ে রাখতে চায়। মিহা পুরোটা সময় নিশান্তের সাথেই রইল। নিশান্ত হাতে ঘড়ি পড়ার সময় মিহাকে বলল, যদি অফিস থেকে বের হতে লেট হয় তবে আমি আজ নাও আসতে পারি মাহজাবিন, তুমি অপেক্ষা করো না আমার জন্য। মিহা মাথা কাত করে সম্মতি দিল। তবে ওর মনটা হঠাৎ একটু খারাপ হয়ে গেল। মনেই হয় না কাল লোকটার সাথে প্রথম পরিচয় হয়েছে। এর মধ্যে নিশান্ত তার আপন শক্তিতে ওর মধ্যে জায়গা করতে শুরু করেছে। আচ্ছা, ও পারছে তো নিশান্তের মনে জায়গা করতে। মিহা ফোনটা এগিয়ে দিল নিশান্তের দিকে। নিশান্ত সেটা পকেটে রাখতে গিয়ে মনে পড়ল মিহার মোবাইল নম্বরটাই নেওয়া হয়নি। সে মিহার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল নাম্বারটা সেভ করে দিতে। মিহা নাম্বারটা মেহজাবিন নামে সেভ করে ফেরত দিল। নিশান্ত ফোন সহ মিহাকে আঁকড়ে ধরল। মিহার মুখখানা আজলায় ভরে কতক্ষণ তাকিয়ে রইল ওর মুখপানে। মিহার ছুট্টে পালাতে ইচ্ছে করছে, এত কাছে থাকলেও খেই হারিয়ে ফেলেছে। নিশান্ত মিহাকে দুই হাতে আবদ্ধ করে ফেলল। এই লজ্জারাঙা নরম গাল, ভীতু চাহনি, কোমল কণ্ঠের অধিকারী মিষ্টি মেয়েটা আমার বউ, আমার সহধর্মিনী। আমার এখনো বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে ধরে আছেন কেন? নিশান্ত শব্দ করে হাসলো। মিয়া আরও নুইয়ে গেল। মুখ ফসকে বলে ফেলেছে কথাটা। দরজায় ঠক ঠক শব্দ শুনতেই মিহা ছিটকে সরে গেল। ভেতরে প্রবেশ করলো শোভা। নিশান্তকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আবহাওয়া তো খারাপ করছে, বৃষ্টি নামতে পারে। বাবা বলেছে আপনি বের হতে চাইলে যেন এক্ষুনি রওনা হন। নিশান্ত মাথা নাড়ল। শোভা চলে যেতেই নিশান্ত মিহার কাছে বিদায় নিল। বেরিয়ে যাওয়ার আগে টুক করে মিহার কপালে নিজের ওষ্ঠোদ্ধয় ছুঁয়ে গেল নিশান্ত। মিহা জায়গাতেই জমে গেল। বিস্ময় নিয়ে দরজার দিকে তাকিয়ে রইল। এটা কি হলো? বিকেলের সময়টা বাইরে হেঁটে বেরিয়ে কাটাতে ভালোই লাগে শোভার। এই সময় সে রাস্তা ধরে হেঁটে বেড়ায়। মাঝে মাঝে রাস্তার বিড়াল কিংবা কুকুরকে উত্ত্যক্ত করে। এদের প্রত্যেককে শোভা গায়ের রং অনুযায়ী নামে ডাকে। যেমন কালো কুকুরকে ডাকে কালু, লালকে ডাকে লালু, বিড়ালদের ডাকে নিজের অপছন্দের কিংবা অসহ্য মানুষের নামে। এর মধ্যে একটার নাম ইংলিশ আন্টিও বটে। শোভা মাঝে মাঝে বাচ্চাদের খেলার মাঝে ঢুকে সব কেচে গন্ডুস করে দেয়। কখনো বা ছোটদের ভুলিয়ে ভালিয়ে তাদের সাইকেল চালাতে চায়। শোভার সব থেকে পছন্দের কাজ হলো ইংলিশ আন্টির শিয়ালের মতো দেখতে কুকুরটাকে বিরক্ত করা। অন্য কুকুরকে সে পছন্দের নামে ডাকলেও এটাকে সরাসরি ডাকে কুত্তা বলে। কুকুরটার নাম টফি, যেই নামে ডাকতে শোভার ঘোর আপত্তি। ওর নাম তো শিয়াল পণ্ডিত হওয়া দরকার ছিল। শোভাকে দেখলেই যেন ক্ষেপে ওঠে। ওই শিয়াল পণ্ডিতের মতো কুকুর যতদিন ওই বাড়িতে আছে ততদিন চোর বাড়ির ভেতর ঢুকতে পারবে না। শোভা ইংলিশ আন্টির বাড়ির সামনে উকি দিল, সব ফাঁকা। গেল কোথায় শিয়ালটা? হঠাৎ পিছন থেকে চিকন স্বরের কুকুরের ডাক ভেসে এলো। শোভা ভয় লাফ দিয়ে দূরে সরে গেল। তাকিয়ে দেখলো পেছনে টফি ওর দিকে তাকিয়ে লেজ নাড়াচ্ছে জিভ বের করে। শোভার মেজাজ খারাপ হয়ে গেল, কিন্তু সেটা প্রকাশ করতে পারল না। তার আগেই কেউ একজন প্রশ্ন ছুড়ে দিল, তুমি আমাদের বাড়িতে উকিঝুঁকি মারছো কেন? ভরাট পুরুষালী কণ্ঠে শোভা হচ্চকিত হয়ে গেল। পাশে তাকাতেই দেখলো ইংলিশ আন্টির ইংলিশ বয় রিয়াদ দাঁড়িয়ে আছে। ঘামে গলার কাছটায় ভিজে ওঠা জলপাই রঙের টি শার্ট গায়ে। চুলগুলো কিছুটা অবিন্যস্ত হয়ে কপালে পড়ে আছে। এক হাতে টফির গলায় বাঁধা বেল্ট আঁকড়ে আছে। শোভা কি বলবে ভেবে পেল না, কিন্তু দমেও গেল না। চোরা ভাবটা চেহারা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে হালকা গলা পরিষ্কার করে বলল, আমি তো না, মানে টফিকে খুঁজছিলাম আদর করতে, নাথিং এলস। বলে সাথে সাথেই নিচু হয়ে টফির গায়ে দুইবার হাত বুলিয়ে দিল। তারপর রিয়াদকে উদ্দেশ্য করে বলল, আপনি ওকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন? রিয়াদ তীক্ষ্ণ চোখে শোভাকে পর্যবেক্ষণ করলো, ছোট্ট করে বলল। তারপর পাশ কাটিয়ে টফিকে নিয়ে চলে গেল। পাশ দিয়ে যাওয়ার সময় টফি দুইবার ডেকে গেল, যেন বিদ্রুপ করে বলে গেল, আমাকে সকালের করা অপমানের বদলা আমার মালিক নিল। শোভার অপমানে মুখটা থমথমে হয়ে গেল। এটা কোনো আচরণ হলো? একজন মানুষ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, অথচ তাকে উপেক্ষা করে ভেতরে চলে গেল। ইংলিশ আন্টি ঠিক যতটাই বোকা, তার ইংলিশ বয় ঠিক ততটাই বদমাইশ। নেহাত লোকটা দেখতে একটু আকর্ষণীয় বলে শোভা ভদ্র ব্যবহার করে,
কিন্তু লোকটার আচরণ একদম অভদ্র, কাউকে পাত্তা পর্যন্ত দেয় না, ফালতু একটা। মনে মনে রিয়াদের গুষ্টি উদ্ধার করে শোভা স্থান ত্যাগ করলো। সন্ধ্যা নাগাদ নিশান্তের বাবা মা এবং ভাবির সাথে ভিডিও কলে কথা বলল মিহা এবং তার পরিবার। একদিনের অল্প একটু আলাপেই দুই পরিবার অনেকটা আপন হয়ে গেছে। মিহার মা এবং নিশান্তের মা ঘন্টা ধরে নানান বিষয় নিয়ে আলাপ করলো। এরপর মিহার সাথে নিশান্তের ভাবি ফাইজা একান্তে কিছুক্ষণ কথা বলল। আমার দেবরটাকে তোমার পছন্দ হয়েছে তো মিয়া? মিহা লাজুক হাসি দিল। তা দেখে ফাইজা আবার বলল, নিহার মনে অজানা সুখে ছেয়ে গেল। নিশান্তকে মনে করছে। ওর কথা ভাবতেই শুনতেই বুকের ভেতর শীতল স্পর্শ ছেয়ে গেল। সে নিজেও কি কম পাগল হয়েছে? মানুষটা সারা দিন মিহার মনে দাপিয়ে বেড়াচ্ছে। মিহা মাথা নিচু করে নিল। আমার সামনে এত লজ্জা পেতে হবে না। যদি নিশান্ত কিংবা আমাদের সম্পর্কে কিছু জানার থাকে যা তুমি অন্যকে বলতে লজ্জা পাবে, সেটা আমাকে মন খুলে বলতে পারো। আমি সব বলবো তোমায়। মিহা জিজ্ঞেস করবে না করেও করেই ফেলল। আপনাদের সবার প্রিয় খাবারের নামগুলো জানতে চাই ভাবি। আমাদের নাকি নিশান্তের? মিহা চোখ নামিয়ে নিল। আসলে ও নিশান্তের প্রিয় খাবার সম্পর্কেই জানতে চাইছিল, কিন্তু সরাসরি বলতে সংকোচ হচ্ছিল। ফাইজা হেসে বলল, আমাকে আপনি করে বলতে হবে না, বড় বোন মনে করে তুমি করে ডাকো। আর নিশান্তের চিকেন পছন্দ, ওকে চিকেন দিয়ে ঝাল ঝাল করে যে কোনো আইটেম করে দিলেই দেখবে সব খাবার খেয়ে ফেলবে। তবে আমার দেবরের রান্নার মতো করতে পারবে কিনা গ্যারান্টি। ওর রান্নার হাত মাশাল্লাহ। আর রইল কথা আমাদের, সেটা না হয় ধীরে ধীরে জানবে। এত সব নিয়ে এখন ভাবতে হবে না। সংসারে ঢোকার আগে যে কয়েকদিন সময় পাও, দুজনে মন প্রাণ উজাড় করে প্রেম করো। আজ রাতের আবহাওয়াটা বেশ সুন্দর। ঝকঝকে আকাশে অর্ধপূর্ণ চাঁদের উপস্থিতি, মৃদুমন্দ বাতাসে আন্দোলিত হচ্ছে গাছের পাতাগুলো। রাত যখন গভীর হচ্ছে, মিহার অনুভূতিগুলোও তেমন প্রগাঢ় হয়ে উঠছে। আজ সকালের পর আর একবারও কথা হয়নি নিশান্তের সাথে। নিশান্ত নাম্বার নিয়ে যাওয়ার পর কতবার যে ও মোবাইল চেক করেছে তার ইয়ত্তা নেই। বারবার মনে হয়েছে এই বুঝি সে ফোন দিল। সারাদিন এক অস্থিরতায় কেটেছে মিহার, অথচ সেই মানুষটার কোনো খোঁজই নেই। সে কি জানে তার জন্য একজন মানুষ কিভাবে ছটফট করছে? জানে না তো। জানলে কি আর ফোন না দিয়ে থাকতে পারতো? আচ্ছা, লোকটার কি এমন অনুভূতি হয় না? মিহা নিজের মনেই আবার যুক্তি সাজায়। হয়তো খুব ব্যস্ত ছিল সারাদিন, ওনার নাকি কাজের প্রেশারে ইদানিং বাড়ি ফিরতেও রাত হচ্ছে। মিহাকে বাড়ি নেওয়ার আগে আগেই নাকি সব প্রেশার কমাতে চায়, হয়তো তাই ব্যস্ত। তবুও মিহার মন মানতে চায় না। একবার কি কল দেওয়া যায়? ওর কাছে মোবাইল নাম্বার থাকলে নিশ্চয়ই এতক্ষণে কল দিয়ে দিত। মিহার ভাবনার মাঝে নিস্তব্ধতা ঠেলে বেসুরো আওয়াজে মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে ফুটে উঠল আননোন নাম্বার। মিহার মনে হলো ফোনের ওপাশে ওর কাঙ্ক্ষিত ব্যক্তিটিই থাকবে। সেই বোধহয় এতক্ষণে স্মরণ করেছে। কাঁপা কাঁপা হাতে ফোন তুলে নিল। রিসিভ করে কানে দিতেই মিহার ভাবনা সত্যি করে সেই আকাঙ্ক্ষিত গলাটা শ্রবণ হলো। মিহার হৃদয় সিক্ত হলো, কিন্তু গলাটা কেমন শুকিয়ে আসছে না? এতক্ষণ যার জন্য অভিযোগ সাজাচ্ছিল, এখন তার সাথে কথা বলার জন্য শব্দ ফুরিয়ে গেল নিমেষে। নিশান্ত মিহার জবাব না পেয়ে বলল, তোমার আশেপাশে পানি থাকলে একটু গলা ভিজিয়ে নাও মাহজাবিন, না হলে আজ আর সেই কোমল ঋণঋণে কণ্ঠ আমার কর্ণগোচর হবে না। মিহা সত্যিই পানি পান করার প্রয়োজনীয়তা অনুভব করলো। ফোন কানে ধরেই ছুটতে গেল ডাইনিংয়ে। চেয়ারে বসে ঢকঢক করে আধা গ্লাস পানি শেষ করে আবার ব্যস্ত পায়ে রুমে ফিরল। তারপর শব্দ করে দরজা বন্ধ করে দিল। শোভা সোফায় বসে পা নাচিয়ে নাচিয়ে টিভিতে ইন্ডিয়ান রিয়েলিটি শো দেখছিল। বোনের এমন অদ্ভুত কাণ্ডে ওর মনোযোগে বিঘ্ন ঘটল। কিছুক্ষণ নীরবে সব পর্যবেক্ষণ করে ঠোঁট টিপে হাসল শোভা। হাপুটা এত সরল কেন? মিহা বিছানায় গোল হয়ে বসল। নিশান্ত বলল, পানি খেয়েছো? হুম। বাড়ি ফিরলাম মাত্র। সারাদিন খুব মন চাইছিল তোমায় কল দেই, কিন্তু ইচ্ছে করে দিলাম না।
মিহার অভিমান হলো, ইচ্ছে করে দিল না। এদিকে যে একজন ফোনের অপেক্ষায় ছিল সেটুকু বুঝলোও না। অভিমান মিশ্রিত গলায় উত্তর দিল, ও তাহলে এখন দিলেন যে? নিশান্ত মৃদু হাসলো, বলল, কারণ এখন ইচ্ছে হলো। কেন জানি ফোন না দেওয়াটাও উপভোগ করছিলাম। তুমি কি বিরক্ত হচ্ছ? তাহলে রেখে দেই। মিহার মন ভার হয়ে গেল। এইটুকু কথা বলার আছে লোকটার, আবার বলছে রেখে দেবে। নিষ্ঠুর, একটুও মায়া নেই ওর জন্য। নিশান্ত আবার বলল, আমায় মিস করেছো খুব, তাই না? আমি জানি খুব মিস করেছো, আমার থেকেও বেশি মিস করেছো, তাই এখন অভিমানে গাল ফুলিয়েছো। মিহা হকচকিয়ে গেল। মনের কথা বুঝে গেল কি করে? একদিনেই এতখানি চিনে ফেললো। নিশান্ত বলল, চুপ করে থাকলে কিন্তু আমি এবার সত্যি সত্যি কল কেটে দেব। মিহা তড়িঘড়ি করে বলল। না না। তারপর আবার চুপ হয়ে গেল। ওর কণ্ঠের উদ্বিগ্নতা অপরজন ঠিকই বুঝতে পারল। তাহলে কথা বলো, ওই মায়াময় কণ্ঠের আওয়াজ থেকে আমায় কেন বঞ্চিত করছো শুনি। মিহা কি বলবে ভেবে পেল না, আমতা আমতা করে বলল, আপনি রাতের খাবার খেয়েছেন? খেয়েছি। এখন কি ঘুমাবেন? ঘুম কি আর এখন আমার কথা শোনে? সে তো এখন তোমার বশে চলে যাচ্ছে। মিহার কান গরম হয়ে যাচ্ছে। এভাবে কেউ বলে? খালি লজ্জা দেওয়ার পায়তারা করে। এখন কথা বলবে কি করে বা কি বলবে বুঝতেই পারল না মিহা। কোনো মতে বলল, আপনি বোধহয় ক্লান্ত, ঘুমান, আমি রাখছি এখন। সাথে সাথে ফোনটা কেটে দিল মিহা। ফোনটা বালিশের ওপর রেখে দুই হাতে মুখ ঢাকলো। যাকে একদিন আগে চিনত না, এখনই তার প্রতি এত প্রগাঢ় টান, এরই নাম কি ভালোবাসা? পর মুহূর্তেই মনে পড়ল, এভাবে ফোন কেটে দেওয়ায় নিশান্ত রাগ করলো না তো? ফোনটা হাতে নিল আবার কল দেবে বলে, কিন্তু তার আগে একটা মেসেজ এসে মিহার সংশয় দূর করে আবারও লজ্জায় ডুবিয়ে দিল। স্ক্রিনে ভেসে উঠল কয়েকটা শব্দ। তুমি এত মিষ্টি কেন মাহাজাবিন? ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি। হালিমা কাজে এসেছে আজ 2 দিন পর। বৃষ্টির ছুতোয় গ্রামের বাড়ি চলে গিয়েছিল। এলাকায় বসেই শুনল মিহার বিয়ে হয়ে গেছে। কানে পৌঁছানো মাত্রই তড়িঘড়ি করে এ বাড়ি চলে এসেছে। মিহা ধোয়া বাসনগুলো টেবিলে রাখছিল। হালিমা এসেই চিলের গলায় কথা বলা শুরু করলো। সে কথা বললে আশেপাশের 3 বাড়ি মাইক ছাড়াই শোনা যাবে। মিহাকে দেখেই বলল, আফামনি, আপনি নাকি বিয়া করে লাইছেন? মিহা হাসলো হালকা, মাথা নেড়ে সম্মতি দিল। শিরিন বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বলল, শুনেই তো এসেছিস, তা আবার জিজ্ঞেস করার কি আছে? হালিমা গালে হাত ঠেকিয়ে নিজে নিজেই বলল, আমার তো বিশ্বাসই হয় নাই, একদিনই হইয়া গেল। সেই কথা ছাড়, 2 দিন আসিসনি কেন? হালিমা এবার পরনের ওড়নাটা কোমরে পেঁচাতে পেঁচাতে বলল, আর কইয়েন না, আমার মামাতো বোনের মাইয়া জুলি মাত্র 8-এ উঠছে, হাতে পায়ে বড় হইয়া গেছে তাড়াতাড়ি। এলাকার বদপোলারা নজর দেয়, হেল্লাইগা বিয়াটা দিয়া দিল। দিনকাল তো ভালা না, যদি কেউ ক্ষতি কইরা দেয় পরে তো আর পার করন যাইব না। আমারে দাওয়াত দিছিল, গিয়া বুঝাইলাম এত জলদি বিয়া দেওয়ান ভালা না। আর কয়টা দিন দেখো, হেরা কি আর আমার কথা হনে? গ্রামে যেইটা চলে আর কি, দিয়া দিল। আমার আর কি, খাওয়া এলাম দাওয়াত। হালিমার কথা শেষ হতেই মিহা হেসে ফেলল। প্রতিবার না বলে গ্রামে যাওয়ার পরই এমন একটা গল্প নিয়ে আসে সে। হালিমা মিহাকে সরিয়ে দিয়ে বাসনগুলোতে হাত লাগালো। শিরিন বেগম বলল, হয়েছে, আষাঢ়ে গল্প শেষ হলে এসো, মাছ কাটবে, সকালে এনেছে, নরম হয়ে যাবে। আশারা গল্প লাগে আপনার, থাক কি আর কমু। তই খালা ভালা কথা মনে পড়ল। এইখানে আহনের সময় তানিয়ার মাই ডাইকা জিগাইল আফামনির কথা। কয় আনোয়ারের ভাগ্নিরে এমন চুপে চুপে বিয়া দেওয়ানের কারণ কি? কিছু ঘটাইছে নাকি যে তাড়াহুড়া কইরা বিয়া দিল? কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। সাধারণ পারিবারিক একটা আয়োজনকে নিয়েও মানুষের এত সন্দেহ? মিহা মন খারাপ করে ফেলল। হালিমা আবার বলল, তই আমিও কম যাই না। আমাগো মিহা আপামনি কতটা ভালা এটা সবাই জানে। কইয়া দিছি হগল রে,
নিজের মাইয়াগো মতো জানি না ভাবে। শোভা কাছেই ছিল। কথাগুলো শুনে উঠে এসে মিহাকে উদ্দেশ্য করে বলল, এসব ফালতু মানুষের কথায় ভুলেও মন খারাপ করবে না তো আপু। নিজের মেয়ে তো অন্যের সাথে পালায়, তাই সবাইকেই তেমন ভাবে। আমার কুকুরদের দিয়ে আজ ওদের বাড়িতে হামলা করাবো, দাঁড়ো। দরকার নেই, ওসব মানুষদের ধারে কাছেও যাবে না কেউ। সাধারণ বিষয়েও অতি রঞ্চিত করতে ছাড়ে না এরা। শিরিন বেগম বকতে বকতে রান্নাঘরে ঢুকে গেল। মানুষ আজকাল সামান্য বিষয়ও সাধারণভাবে নিতে জানে না, সব সময় অন্যের দোষ খোঁজা লাগবেই। নিহার ইদানিং ভাল লাগে না, রোগে ধরেছে, কিছুই ভালো লাগে না। মনে হয় সব কিছু যেন নেতিয়ে আছে, নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। আগের রুটিন বদলে গেছে, সেখানে স্থান নিয়েছে মন খারাপেরা। প্রতিদিন ভার্সিটি যাওয়া আর হয় না, মামার সাথে বসে আড্ডা দেওয়া হয় না, বই পড়তে ভালো লাগে না, সব কিছুতে কেমন মলিনতা ছেয়ে গেছে। এই সব বদলের কারণ নিশান্ত। সেই যে বিয়ের পরদিন সকালে গেল, পুরো সপ্তাহে আর এলো না। মুঠো ফোনে দুমুঠো ভাব আদান প্রদানে মিহার মন ভরে না। নিশান্তের মনেও ঠিক ঠুকতে পারছে না। সামনাসামনি কথা না হলে কি আর মন বোঝা যায়? শোভা বেশ কয়েকবার এই নিয়ে কথা বলেছে, নিশান্তকেও জানাতে চেয়েছে মিহার মন খারাপগুলো, কিন্তু সমস্যাটা হলো লজ্জা। মিহা লজ্জা পায় নিজেকে প্রকাশ করতে। নিশান্ত বোধহয় খুব পরিশ্রমের পর বাড়ি যায়, তাকে মন খারাপের কথা বলে বিচলিত করতে মায়া হয় বড্ড। আজ বৃহস্পতিবার, কাল নিশান্তের অফিস বন্ধ। মিহা মনে মনে চাইছে নিশান্ত আসুক, একটা পুরো দিন ওর সাথে কাটাক, কিন্তু সে আজ সারা দিনে একবার কলও পর্যন্ত দেয়নি। মিহা অবশ্য দিয়েছিল, এই কয়েকদিনে মনে পড়লেই নিশান্তকে ফোন দিয়েছে সে, কথাও হয় অল্প স্বল্প। তবে আজ ফোন রিসিভ করে ব্যস্ত আছি বলে কেটে দিয়েছে নিশান্ত। তারপর আর খবর নেই। এত এত মন খারাপ নিয়ে কি থাকা যায়? চলো হাঁটতে বের হবে, খোলা পরিবেশে মন ভালো হয়ে যাবে। নিমদের বাড়ির পেছনে ঝোপে না বেড়ালের 6টা নতুন বাচ্চা হয়েছে, এখনো চোখ ফোটেনি, তোমায় দেখাবো, চলো চলো চলো। ছানাপোনাদের দেখে মন ভালো না হয়ে যাবে কোথায়? শোভা মিহাকে ঠেলতে লাগলো যাওয়ার জন্য। মিহা ভাবলো অনেক দিন বের হওয়া হয় না, আজ একটু না হয় শোভার মতো উড়া যাক। দুজনে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সময়টুকু মিহার খুব ভালো কাটলো। শোভার পাগলামি দেখে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা মিহার। কে বলবে এই মেয়ের বয়স 18 পেরিয়েছে। বাড়িতে ফিরেই মিহা বাগানে ঢুকলো। নতুন ফুলের কুঁড়ি দেখা যাচ্ছে অনেক। যে পরিমাণ বৃষ্টি হয় তাতে এখন আর পানি দেওয়ার দরকার পড়ছে না। পরিবেশে মাটির সোঁদা গন্ধ বিরাজমান। ঘাসগুলো বৃষ্টির ফলে আরও সবুজ হয়ে উঠেছে যেন। বেলি ফুলের গাছের দিকে তাকিয়ে রইল মিহা। ফুল নেই। নিশান্তের দেওয়া সেই ফুলের মালাটা মিহা এখনও সযত্নে রেখে দিয়েছে বইয়ের ভাঁজে। এটা তার স্বামীর থেকে পাওয়া প্রথম উপহার। যদিও ওর বাগানেরই ফুল, তাতে কি, মালাটায় নিশান্তের ছোঁয়া রয়েছে, তো যত্ন রয়েছে, সেটাই তো আসল। ফুল তো উপলক্ষ মাত্র। নীল আকাশে সিঁদুর রাঙা মেঘের ঘনঘটা। সূর্য মহাশয় বিশ্রামে যাচ্ছে ধীরে ধীরে। তার কমলা আভায় শেষ বিকেলটুকু মাখামাখি মাখামাখি শোভাও। শোভা ছাদে উঠে কানে হেডফোন গুঁজে গান শুনছে, গুনগুন করে গাইছেও। ওর মতো নির্ঝঞ্ঝাট সুখী মানুষ বোধহয় এই মুহূর্তে কেউ নেই। গুনগুন করতে করতেই চোখ গেল ইংলিশ আন্টির বাড়ির দিকে। ওদের বাড়ির ছাদ থেকে ইংলিশ আন্টির বাড়ি স্পষ্ট দেখা যায়। বাড়ির সামনে টফি বসে আছে, আপন মনে লেজ নাড়াচ্ছে। দূর থেকে কিভাবে যেন শোভাকে দেখতে পেল সে, দেখা মাত্রই ডেকে উঠল। শোভা হাত দিয়ে ঘুষি দেওয়ার মতো ইশারা করলো। তা দেখে টফি এবার আরও জোরে ডাকতে লাগলো। শোভা নিচে নেমে এসে টফির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো, বলল, তোর বাড়ির প্রত্যেকটা ব্যক্তির হওয়ার কথা ছিল এক, কিন্তু ভাগ্যদোষে হয়ে গেছে আরেক। তোর শিয়াল হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেলি কুত্তা। ইংলিশ আন্টি জোকার হওয়ার কথা ছিল, হলো না। আর তোর ওই নাকুচু বজ্জাত ওই দাম্ভিক লোকটা রিয়াদ, ওর হওয়ার কথা ছিল সাপ। কিভাবে সাপের মতো শান্ত দৃষ্টিতে অপমান করে চলে যায় দেখেছিস? এই বাড়িটা না চিড়িয়াখানা হওয়ার যোগ্যতা রাখে, বুঝলি? টফি দাঁত বের করে তাকালো শোভার দিকে। শোভার কথা যে ওর পছন্দ হয়নি তা বেশ বোঝা যাচ্ছে।
ভাগ্যিস টফি বাঁধা আছে, না হয় আজ শোভার 14 ইঞ্জেকশনের কাজ বেঁধে যেত। শোভা বসা থেকে উঠতেই রিয়াদের সামনে পড়ল। বাহিরে থেকে আসছে সে, ভাগ্যিস দেরিতে আসলো, কথাগুলো শুনে নিলে কি যে হতো। টফি রিয়াদকেই দেখে যেন নালিশের সুরে ডাকাডাকি শুরু করে দিল। রিয়াদ ভ্রু কুঁচকে শোভার দিকে তাকিয়ে বলল, টফি রেগে আছে কেন? তুমি কি করেছো ওকে? শোভা বলল, আমি আবার কি করব? আপনার টফিকে আপনিই জিজ্ঞেস করে নিন। শোভা আর দাঁড়ালো না, ছুট্টে বাড়ির ভেতর ঢুকে গেল। বেশ হয়েছে, আজ মুখের ওপর কথা বলেছে, সব সময় খালি অন্যকে উপেক্ষা করে। হুঁ। রাত 9টা বাজে, সবে রাতের খাবার শেষ করলো সবাই। মিহা তেমন কিছুই খেতে পারল না। ওর পরিবর্তনগুলো সবারই চোখে বাজছে, হয়তো বুঝতেও পারছে, তবে এই নিয়ে কেউ কিছু কথা বলল না। আনোয়ার সাহেব উদাসী মিহাকে দেখে জানতে চাইলো মন খারাপের কারণ। আজকাল তেমন গল্প করা হয় না মেয়েটার সাথে, ব্যবসার কাজ গুছিয়ে আনছেন বলে ফিরতে রাত হয়। মিহা একটা হাসি দিয়ে কাটিয়ে দিল মামাকে। ঘরে এসে পুনরায় মোবাইল চেক করলো, কোনো কল বা মেসেজ নেই। তার কি একটুও সময় হলো না কথা বলার? থাক, আর বলবেই বা কেন। ফোন বন্ধ করে ড্রয়ারে রেখে দিল। হাতের কাছে থাকলেই বারবার চেক করতে ইচ্ছে করে। মিহা একটা বই নিল পড়বে বলে। শোভা কোলে বালিশ নিয়ে এলোমেলো চুলে এসে ধপ করে মিহার বিছানায় শুয়ে পড়ল। মিহা ওকে দেখে বলল, আমার বিছানায় কি করিস? ঘুমাবো। হঠাৎ এখানে ঘুমাবি যে? বিয়ে হয়ে গেছে বলে কি এখন কি তোমার রুমে আমার জায়গা হবে না? বাচ্চা একটা মেয়ে আমি, কতই বা বয়স, রাতে একা একা ভয় পাই। তুমি পর হয়ে গেছো বিয়ে হয়ে। যাও, থাকবো না, গেলাম আমি। শোভা মন খারাপের ভান ধরে উঠে যেতে নিলে মিহা চুল টেনে ধরল। হয়েছে, আর ঢং করতে হবে না, ঘুমা এখানে। তবে মাঝরাত অবধি যেন মোবাইলের আলো না দেখতে পাই, তাহলে কিন্তু জানলা দিয়ে ছুঁড়ে ফেলবো তোকে আর তোর মোবাইলকে, বলে দিলাম। শোভা ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে শুয়ে পড়ল। মিহা হাতের বইটা রেখে লাইট অফ করে বিছানায় এলো। একটা ঘুম দরকার, মনটা যদি তাহলে একটু শান্ত হয়। বালিশে মাথা দিয়ে বাতাসে একটা বিষাদের নিঃশ্বাস ছড়িয়ে দিল মিহা। সেই নিঃশ্বাসে একটা মন খারাপের কথা মিশে গেল। মনে মনে আওড়ালো, আপনি নিষ্ঠুর, বড্ড নিষ্ঠুর। শোভার ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুড়ির অভ্যাস নতুন নয়। আগে মিহা এবং শোভা একই সাথে ঘুমাতো। মিহা ঘুমের মধ্যে বেশ কয়েকবার সজাগ পেত শোভার হাত পা ছোড়াছুড়ির জন্য। ঘুমের মাঝে বিড়বিড় করে কত কথা যে বলে, মিহার মাঝে মাঝে খুব হাসিও পায়। সবার আদরের মেয়েটার ওপর শুধরে ওঠা হলো না আর। আজও ঘুম ভেঙে গেল মিহার। পেছন থেকে শোভা ওকে জড়িয়ে ধরেছে। পাশ ফিরে শোভাকে ছাড়াতে গেলেই আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ গুঁজল। মিহার সারা শরীর যেন কেঁপে উঠল। এক লহমায় বুঝে গেল মানুষটা শোভা নয়। তার উষ্ণ নিঃশ্বাসে মিহার হাত পা হিম হয়ে গেল। ও নড়ে উঠতেই মানুষটা ঘুম জড়ানো কণ্ঠে মিহার গলায় ঠোঁট ঠেকিয়ে আদো আদো ভাষায় বলল, ঘুমাতে দাও বউ, খুব ক্লান্ত আমি। মান অভিমান কালকের জন্য তোলা রইল। শোভা মিটিমিটি হাসছে এবং গুনগুন করে গান গেয়ে মিহার আশেপাশে ঘুরঘুর করছে। মিহার তীক্ষ্ণ চোখে ওকে পরখ করছে। সব এই মেয়েটার জন্য, না হলে সকাল সকাল আমার লজ্জায় পড়তে হয়। মিহার কাছে শোভার রাতের বেলা ঘুমাতে যাওয়া, মাঝরাতে তার জায়গায় নিশান্তকে পাওয়া, সব যে পূর্ব পরিকল্পিত সেটা বুঝতে আর বাকি নেই। বাড়ির লোক যখন সকালবেলা বুঝলো নিশান্ত রাতে এসেছে, তখন কি লজ্জাটাই না করছিল মিহার। ইচ্ছে করছিল মাটি ফাঁক করে ঢুকে যেতে। তার মধ্যে আবার শোভার গা জ্বালানো হাসি, সব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা মিহার। আনোয়ার সাহেবের গলা পাওয়া যাচ্ছে দরজার বাইরে। মিহামণি, শোভা মামনি, কই তোমরা? মামার গলা পেয়ে মিহা দ্রুত পায়ে এগিয়ে গেল। পেছন পেছন এলো শোভা। আনোয়ার সাহেব ঠোঁটে হাসি ঝুলিয়ে ওদের জন্যই অপেক্ষা করছিলেন। আজ বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ পাওয়া গেছে। ইলিশ মিহা এবং শোভা দুজনেরই খুব প্রিয় মাছ, তাই মাঝে মাঝে বেশি টাকা খরচ করে সব থেকে বড় ইলিশ আনোয়ার সাহেবের আনা চাইই চাই। মিহা এবং শোভা উভয়ই মাছ দেখে খুব খুশি হয়ে গেল। দুপুরের খাবারটা মন্দ হবে না। হালিমা মাছ নিয়ে যখন রান্নাঘরে ঢুকবে, এমন সময় নিশান্ত রুম থেকে বের হলো। হালিমার হাতের ইলিশ দেখে সবাইকে ঘোষণা দিল মাছটা সে রান্না করবে। নিশান্তের কথা শুনে সকলে বিস্ময়াভিভূত।
হয়ে গেল। বাড়ির নতুন জামাই রান্না করবে? সুমা বেগম এগিয়ে এসে বললেন, সব কি বলছো বাবা? আমরা থাকতে তুমি কেন রান্না করবে? তুমি ব্যস্ত মানুষ, ছুটির দিনটা একটু আরাম করো। নিশান্ত কোনো কথাই শুনল না, বরং রান্না করাটা ওর একটা ভালো লাগা। সবার অনেক জোরাজুরিতে সে শুধু ইলিশ মাছটাই রাঁধবে বলে জানালো, বাকি রান্না অন্যরা করবে। সুমা বেগম নিশান্তের মাকে ফোন দিল, জানালো তার ছেলের পাগলামির কথা। রাহেলা বেগম সব শুনে হেসে ফেলল। নিশান্ত এমনই, যখন ওর হাতে সময় থাকে এবং মন মেজাজ ফুরফুরে থাকে তখন ওকে রান্নাঘরেই পাওয়া যায়। আমার বড় ছেলে যখন প্রথম প্রথম ডিফেন্সে যায় তার কিছুদিন পরেই অসুস্থ হয়ে পড়ি, জানতে পারি পেটে টিউমার। সেটা অপারেশন করার পরেও অনেক দিন অসুস্থ ছিলাম। হাত পুড়িয়ে দুই বাবা ছেলে তখন রান্না করত। কাজের লোকে রান্না নাকি ভালো লাগে না, সেই থেকে নিশান্ত রান্না করতে ভালোবাসে। এখনো মাঝে মাঝে আমাকে আর ওর ভাবিকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে নিজে বসে যায়। সুমা বেগমের আনন্দে বুকটা ভরে ওঠে। ভাইয়ের প্রতি কৃতজ্ঞ হয় এত ভালো একটা ছেলে এবং পরিবারের কাছে মেয়েকে সমর্পণ করার জন্য। মিহা রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছে, কি করবে ঠিক বুঝতে পারছে না, লজ্জাও করছে ভীষণ। সে এখনো পর্যন্ত নিশান্তকে কিছুই রেঁধে খাওয়াতে পারেনি, অথচ নিশান্ত রান্নায় লেগে পড়েছে। হালিমা মাছ কাটা এবং ধোয়ার কাজ করে দিয়েছে, বাড়ির জামাই রান্না করবে, সেই দৃশ্য সে আজ প্রথম দেখবে। টিভিতে ছাড়া আর কোথাও দেখেনি এমন দৃশ্য। হালিমা নিশান্তকে জিজ্ঞেস করলো, আপনি কি কোনো কালে বাবুর্চি আসলেন দুলাভাই? নিশান্ত হেসে বলল, আমি এখনো বাবুর্চি, বলতে গেলে বিল্ডিংয়ের বাবুর্চি। হালিমা বুঝতে না পেরে বলল, হেইডা আবার কিরকম বাবুর্চি? ওটাও হচ্ছে এক ধরনের রান্না। তার জন্য বিভিন্ন উপাদান দরকার পড়ে, মশলা লাগে, রান্নার সরঞ্জাম লাগে, শুধু সেখানে আগুন লাগে না, আর সেই রান্না খাওয়া যায় না। এটাকে বলে ইঞ্জিনিয়ারিং বাবুর্চিয়ানা, বুঝলে? হালিমা প্রকৃতপক্ষে কিছুই বুঝলো না, কিন্তু নতুন দুলাভাইয়ের কাছে সেটা প্রকাশ করলো না। ভেবে নিল হয়তো কোনো উচ্চশিক্ষিত কথাবার্তা বলেছে সে, তাই বিজ্ঞের মতো মাথা দুলিয়ে প্রস্থান করলো। রান্নার কাজে হাত দিয়েছে নিশান্ত। মিহা একবার উঁকি দিল, নিশান্ত মশলা কষাচ্ছে। মিহা দৌড়ে রুমে চলে গেল, আয়নায় নিজেকে দেখে নিল ঠিক লাগছে কিনা। মুখে তেল তেলে ভাব। ওয়াশরুমে গিয়ে পানির ঝাপটা দিল কয়েকবার, মুখ মুছে একটু পাউডার ছোঁয়ালো। চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে, সেগুলিতে চিরুনি দিয়ে চালিয়ে ঘোমটা দিল অল্প করে। আজকাল বড্ড সাজতে ভালো লাগে মিহার। স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কার না ভালো লাগে। মিহা পুনরায় রান্নাঘরে এলো। নিশান্ত ঘেমে উঠেছে কিছুটা, কপালে গলায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকালো। মিহা দাঁড়িয়ে, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? করবেন? নিশান্তের প্রশ্নে মিহা মাথা নাড়ালো। নিশান্ত হালকা ঝুঁকে এসে বলল, নিজের আঁচলটা দিয়ে যদি এই অধমের ঘর্মাক্ত কপালটুকু মুছে দিতেন, তাহলে বোধ করি প্রফুল্ল চিত্তে রান্নাটা আরও মনের মাধুরী মিশিয়ে রাখতে পারবো। মিহা আরক্ত নয়নে দরজার দিকে তাকায়। না, কেউ দেখেনি। লোকটা কেন যে এমন কথা বলে, তাও আবার রান্নাঘরে, জেনে শুনেই ওকে লজ্জায় ফেলতে চায় শুধু। মিহাকে শুধু থাকতে দেখে নিশান্ত আবার বলল, দেবে না, নাকি এখনো অভিমানের পর্ব চলছে? মিহার বলতে ইচ্ছে করলো, এই উৎফুল্ল মানুষটার প্রতি অভিমান পুষে রাখা যায় বুঝি? কিন্তু মুখে সেই কথা বলল না। বলল, আর কোনো সাহায্য লাগবে না? লাগবে না, আমার শাশুড়ি মায়েরা আগে থেকে সব জোগাড় করে হাতের কাছে রেখে দিয়েছে। নিশান্ত পুনরায় কড়াইতে খুন্তি চালাতে ব্যস্ত হয়ে পড়ল। মিহার মনে হলো লোকটা বুঝি মন খারাপ করেছে। আরেকবার দরজার দিকে চোখ বুলিয়ে নিশান্তকে কনুই ধরে নিজের দিকে ফেরালো। দ্রুত হাতে আঁচলের শেষ অংশটুকু আলতো করে চালালো নিশান্তের কপালে ও গলায়। তারপর চঞ্চল পায়ে রান্নাঘর ত্যাগ করলো। আজ লজ্জায় জ্ঞান হারাবে ও। নিশান্ত তার চঞ্চল হরিণীর ছুটে যাওয়া দেখে ঠোঁট টিপে হাসলো। শোভা নাক টেনে শ্বাস নেয়। রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, আহ ভাইয়া, আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে, এত সুন্দর স্মেল, ওয়াও। শালি সাহেবা ঘ্রাণেই কাবু হলে চলে?
স্বাদ নেওয়া তো এখনো বাকি। আমার দুলাভাই রাঁধছে বলে কথা, বেশ তো হবেই। মাছ রান্না শেষ করে হাত না ধুয়েই নিশান্ত রুমে এলো। বাকি রান্নাগুলো শাশুড়ি মায়েরা করবে, ওর হাতে তেল মশলা লেগে আছে। সেই হাত মিহার গালে ছুঁয়ে ঘরমাক্ত শরীরে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে মিহার জামাতে সব তেল মশলা মুছল। মিহার ঠোঁট উল্টিয়ে বলল, এটা কি হলো? নিশান্ত হেসে বলল, তোমার গায়েও যে মশলা লাগিয়ে দিলাম। চলো এবার দুজনে একসাথে গোসল করে ফেলি। মিহা দুই হাতে মুখ ঢেকে বলল। আপনি একটা নির্লজ্জ। নিশান্ত মিহার কানে ফিসফিস করে বলল, প্রতিটি স্বামীর ভেতরই একজন নির্লজ্জ পুরুষ লুকায়িত, যে নিজের প্রিয়তমার নিকট তীব্রভাবে প্রকাশিত। দুপুরে খাওয়ার সময় ঝামেলায় পড়ল মিহা। তার প্রিয় মাছ ইলিশ হলেও সেটা খেতে ঝামেলা পোহাতে হয় খুব। একটা একটা করে কাঁটা বেছে তারপর মুখে দেয়। বাবা বেঁচে থাকতে মিহাকে কাঁটা বেছে দেওয়ার দায়িত্বটা তারই ছিল। মারা যাওয়ার পর যখন মামা বাড়ি চলে এলো তখন সে কি ঝামেলা। মামা জানতেন মিহা ইলিশ পছন্দ করে, কিন্তু কাঁটা বেছে খেতে পারে না সেটা জানতেন না। একদিন দুপুরে ইলিশের 3টা আইটেম রান্না করা হলো। মিহা শুধু এক পিসই নিল। মাকে আস্তে করে বলেছিল কাঁটা বেছে দিতে, তিনি ব্যস্ত থাকায় পারেননি। বলেছিলেন এবার নিজে নিজে শেখা উচিত। মিহা মামার সাথে খেতে বসলো। সবার খাওয়া শেষে ওর খাওয়া হলো না। মাছের মধ্যে চিরুনি তল্লাশি করে একটা একটা করে কাঁটা বেছে খাওয়া খুবই কষ্টকর। শোভা ওর খাওয়া দেখে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আনোয়ার সাহেবের কাপড়ের পাইকারি দোকান। সেই দিন ছিল খুবই ব্যস্ততা, তাই খেয়েই কোনো মতে বেরিয়ে গেলেন। খাবারের শেষের দিকে মিহার গলায় কাঁটা আটকে গেল। একটা নয়, দুটো কাঁটা। মা শুকনো ভাত খাওয়ালেন, পাউরুটি খাওয়ালেন, কাজ হলো না। মামি কলা এনে দিলেন, তাতেও কাজ হলো না। কাঁটা বেশ অনেকটাই গেঁথে ছিল। হালিমা বলল, বিলাইয়ের পাও ধরে না খামনি, বিলাই হইল মাছ খাওনে এক্সপার্ট। কাটা কুটা শ্রদ্ধা খায়, হের পাও ধরলে কাটা নাইমা যায়। শিরিন বেগম ধমকে বললেন, বোকার মতো কথা বলিস না তো হালিমা। বিড়াল গলার কাটা বের করবে কিভাবে? হালিমা নাক মুখ কুঁচকে বলে, আমাগো গ্রামে কারো গলায় কাটা আটকাইলে বিলাইয়ের পায়ে ধরে, তাইলে কাটা চইলা যায়। আপনারা বিশ্বাস করেন না দেখাই কাম হয় না। শোভা প্রথমে হালিমার কথা শুনে হাসলেও পরে গিয়ে রাস্তা থেকে একটা বেড়াল ধরে আনে, পরীক্ষা করতে যে সত্যি এমন কিছু হয় কিনা। শিরিন বেগম মেয়ের বাদরামো দেখে তেড়ে গেলেন মারতে। আনোয়ার সাহেব হিসেবের খাতাটা বাড়িতেই ফেলে গিয়েছিলেন। অগত্যা আবার ফিরে এসে দেখলেন মিহাকে ঘিরে সবাই নিজেদের এক্সপেরিমেন্ট চালাচ্ছে। পুরো ঘটনা বুঝে দিলেন এক রাম ধমক। তারপর মিহাকে নিয়ে ছুটলেন ডাক্তারের কাছে। এরপর থেকে মিহার ইলিশ মাছ বেছে দেওয়ার দায়িত্ব নিলেন আনোয়ার সাহেব নিজেই। শোভার মুখে মিহার মাছ খাওয়া নিয়ে বিড়ম্বনার গল্প শুনে নিশান্ত হেসে টেবিলে গড়াগড়ি খাচ্ছে। শোভাও তাতে তাল মেলাচ্ছে। মিহার অপমানে গাল ফুলে উঠল। ওর এই সামান্য দুর্বলতা নিয়ে এভাবে মজা করার কি আছে? আজ মাছ খেয়ে দেখিয়ে দেবে সেও পারে। টেবিলে এক পাশে বসেছে আনোয়ার সাহেব এবং শোভা, অপর পাশে নিশান্ত এবং মিহা। শিরিন বেগম এবং সুমা বেগম বসতে রাজি হলো না। হাজার হোক জামাই তো, তাকে কে আগে মন দিয়ে আপ্যায়ন করতে হবে। মিহা প্লেটে মাছ তুলে নিতে গেলে নিশান্ত বাধা দিল। নিজের পাতে মাছ নিয়ে যত্ন করে সেটার কাঁটা বেছে তারপর মিহার পাতে দিতে লাগলো। সেই একই কাজ এখন আনোয়ার সাহেব করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই নিশান্ত করে ফেলল। আনোয়ার সাহেবের বুকে শীতলতায় ছেয়ে গেল। ঠিক মানুষটার কাছেই মেয়েটাকে দিতে পেরেছে, কিন্তু তবুও একটা হাহাকার ধরা দেয় মনে। এই মাছ বেছে দেওয়া থেকে তিনি অব্যাহতি পেতে চলেছেন। তার মিহামণিটা বুঝি পর হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিশান্তের রান্না নিঃসন্দেহে প্রশংসনীয়। ফাইজা ভাবি ঠিকই বলেছিলেন, ওনার রান্নাকে টপকানো সহজ না। মিহা রান্না করে তার মন পেলে হয়। মিহার বেশ লজ্জাও লাগলো নিশান্তের মাছ বেছে দেওয়া নিয়ে। চোখ তুলে কারো দিকে তাকাতে পারল না পুরোটা সময়, কিন্তু ভালো লাগা ছুঁয়ে রইল পুরোটা সময়। প্রতিটা মেয়ে নিজের স্বামীর মধ্যে বাবার ছোঁয়া খোঁজে, মিহা নিজেও খোঁজে, এবং সে প্রত্যাশার থেকে বেশিই পেয়েছে যেন। ওকে মাথা নিচু করে খেতে দেখে নিশান্ত মৃদুস্বরে বলল, অর্ধাঙ্গিনীর অপারগতা পূরণ করলেই না আমি তার পরিপূরক হব।
সুমা বেগম জামাইয়ের জন্য পায়েস রান্না করছেন। নিশান্ত মিষ্টি খেতে খুব ভালোবাসে। তিনি যখন নিশান্তকে জিজ্ঞেস করলো কোন মিষ্টি খাবে, তখন নিশান্ত বলল, আপনি পায়েস বানান আম্মা, বেশি করে কাজু বাদাম দেবেন, সাথে বাহিরে থেকে মিষ্টি আনার দরকার নেই। ছেলেটা দিল খোলা, খেতেও খুব ভালোবাসে। আবদার ইচ্ছা সরাসরি জানাতে পছন্দ করে। সুমা বেগমের ভালো লাগে। একটা ছেলের খুব ইচ্ছে ছিল তার, কিন্তু মিহা হওয়ার পর আবার সন্তান নিতে চেয়ে ডাক্তার দেখিয়েও কাজ হয়নি। তবে এই নিয়ে আফসোস ছিল না দুজনের। মেয়েটাকে ভালো মতো মানুষ করাতেই নিযুক্ত ছিলেন তারা। মিহার দাদি বেঁচে থাকতে অনেক কটু কথা শুনিয়েছেন সুমা বেগমকে। বংশে ছেলে না থাকলে বংশ আগাবে কি করে। সুমা বেগমের কান্না আসতো, মাঝে মাঝে সইতে না পেরে মুখের ওপর বলেও দিতেন কিছু কথা। তাই নিয়ে অশান্তি আবার তাকেই পোহাতে হতো। তার স্বামী সব সময় একটাই কথা বলতো, আমার যদি এইসব নিয়ে কোনো সমস্যা না থাকে তবে অন্য কারো কথায় কান দেওয়ার প্রয়োজন দেখি না। সেই থেকে আর কারো কথা গায়ে মাখে না সুমা বেগম। অনেকে বলেছে ভাই না থাকলে নাকি সেই পরিবারের ছেলের মায়েরা ছেলের বিয়ে দিতে চায় না। ভাই থাকলে ছেলের শ্বশুর বাড়িতে আদর আপ্যায়ন কিংবা ছেলে পক্ষের ইচ্ছা পূরণের মানুষ থাকে, সেই পরিবারের মেয়ের কদরও বেশি থাকে। এসব কোনো কথাই গায়ে মাখেননি তিনি। এতদিন পর মেয়ে বিয়ে দিয়ে সেই সকল মানুষের মুখে উত্তম জবাব দেওয়া গেছে। জামাইকে পেয়ে সুমা বেগমের ছেলের আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে। শিরিন বেগম আলাদা করে কিছুটা পায়েস নিয়ে শোভাকে ডাকলো। শোভা তখন দুলাভাইয়ের সাথে আড্ডায় মশগুল হয়ে গেছে। মায়ের ডাকে নাক মুখ ভোতা করে অনিচ্ছা সত্ত্বেও আসতে হলো। শিরিন বেগম কাঁচের মাঝারি বাটিতে পায়েস দিয়ে সেটা সামনের বাড়িতে দিয়ে আসতে বলল। শোভাদের বাড়ির সামনের বাড়িটা ইংলিশ আন্টির, সেখানে যেতে হবে শুনে শোভা নাক মুখ কুঁচকে বলল, কেন ওদের পায়েস দিতে হবে কেন? বেশি হয়ে গেলে ফ্রিজে রাখো। কিন্তু মায়ের সামনে সেসব বলা যাবে না, না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। মনের কথা মনে রেখেই শোভা পায়েসের বাটি নিয়ে হাঁটা দিল ইংলিশ আন্টির বাড়ি। শুক্রবার ছুটির দিন, দুপুরের পর প্রায় বেশিরভাগ মানুষকেই বাড়িতে পাওয়া যায়। পাওয়াও গেল রিয়াদকে। শোভা কলিং বেল চাপতে সে এসে দরজা খুলল। রিয়াদকে দেখে শোভার হঠাৎই একটু লজ্জা করল। 3/4 প্যান্টের সাথে হাফহাতা টি শার্ট, অতিরিক্ত আকর্ষণীয় খোঁচা খোঁচা দাড়িতে সম্পূর্ণ মনোযোগ তার মোবাইলে। রোদের তেজে গায়ের রংটা একটু বেশিই ফুটে উঠেছে যেন। রিয়াদ শোভার দিকে একবার তাকিয়ে পুনরায় মোবাইলে নজর দিল, বলল, কি চাই? শোভা অপমানিত বোধ করলো। এটা একটা কথা বলার ধরন হলো? প্রতিবেশী এসেছে, কোথায় তাকে ঘরে বসতে বলবে, চা কফি অফার করবে, তারপরই না জিজ্ঞেস করবে কি চাই। তার ওপর নজর রেখেছে মোবাইলের মধ্যে। ক্ষোভ ও বিরক্তি চেপে শোভা বলল, একটু পায়েস এনেছিলাম আপনাদের জন্য। আন্টি কোথায়? আচ্ছা, অপেক্ষা করো, ডেকে আনছি। রিয়াদ মোবাইলে চোখ রেখেই ভেতরে চলে গেল। শোভা দাঁড়িয়েই রইল দরজায়। ওর মেজাজ আরো খারাপ হলো। ভেতরে ডেকে বলতে পারতো অপেক্ষা করতে, দরজায় কেন দাঁড়াবে? বিড়বিড় করে বলল, ম্যানারলেস কোথাকার। ইংলিশ আন্টি এলো মিনিটের মধ্যেই। তার মধ্যে হলুদ রঙের ফেস প্যাক লাগানো। শোভার বড্ড হাসি পেল। তিনি এসে শোভাকে ঘরে ডাকলো। যেতে ইচ্ছে না করলেও কথা ফেলতে না পেরে ভেতরে ঢুকলো সে। ইংলিশ আন্টির বসার রুমটা বেশ রুচিশীল বলা চলে। খুব বেশি আসবাব নেই, তবুও চোখে শান্তি দেওয়ার মতো। পুরোটা সাদার ওপর ডিজাইন করা, এক পাশে বেতের ফার্নিচার দিয়ে সাজানো, অন্য পাশে অফ হোয়াইট রঙের সোফা। সেই সোফায় বসে আছেন রিয়াদের বাবা আরিফ। টিভিতে ফুটবল খেলা চলছে, তিনি সেদিকেই মনোযোগী ছিলেন। শোভাকে দেখে এক গাল হাসলেন, জিজ্ঞেস করলেন, কেমন আছো শোভা? আজকাল তো তোমার দেখাই পাই না। শোভার এই মানুষটাকে বেশ পছন্দ। ছেলে কিংবা বউয়ের মতো অস্বাভাবিক কিছু নেই ওনার মাঝে। বলল, আলহামদুলিল্লাহ আঙ্কেল। আসলে আপনি হয়তো জানেন যে আপুর পারিবারিকভাবে বিয়ে হচ্ছে, তো সেই নিয়ে সবাই একটু মেতেছিলাম। ও, তেমন করে শোনাই হলো না। এসো, সব শুনি তোমার থেকে। এমনিতেও বাড়িতে গল্প করার মতো কেউ নেই। কথাটা স্ত্রীর দিকে তাকিয়ে একটু আসতেই বললেন আরিফ আঙ্কেল। ইংলিশ আন্টি তবুও শুনে ফেলল, চোখ রাঙিয়ে বলল, কথা বলার মানুষ নেই মানে? আমি কথা বললে তো পাত্তা দাও না, আবার বলো মানুষ নেই। তোমার কথা মানেই হিন্দি সিরিয়াল এবং সাজগোজ নিয়ে আলাপ। আচ্ছা, বাদ দাও এসব। বাচ্চা মেয়েটার সামনে ঝগড়া করো না।
শোভা মামুনি, এসো এখানে। ইংলিশ আন্টি দমে গেলেন। শোভা পায়েসের বাটি ইংলিশ আন্টিকে দিয়ে যেই না সোফায় বসতে যাবে, তখনই রিয়াদ এসে আরাম করে সোফায় বসে পড়ল। এমন একটা ভাব করলো যেন শোভাকে সে দেখেইনি। এক হাত সোফায় ছড়িয়ে বসে মোবাইলেই দৃষ্টি স্থির রাখলো। শোভার ইচ্ছে করলো মোবাইলটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে। লোকটা কি ইচ্ছে করে ওকে অপমান করছে, নাকি স্বভাবই এমন? ইচ্ছে করলো এক্ষুনি এখান থেকে চলে যেতে, কিন্তু এতে আঙ্কেলকে অসম্মান করা হবে। তাই ভদ্রতা দেখিয়ে রিয়াদের বরাবর সিঙ্গেল সোফায় বসলো। মিহার বিয়ে, ছেলে কেমন, কি করে, এইসব নিয়ে আঙ্কেল আন্টির সাথে বেশ কিছু আলাপ হলো। পুরোটা সময় রিয়াদ মোবাইলেই পড়েছিল, একবার হু হা করলো না এবং মুখও তুলল না। শোভা গল্প করার সময় বেশ কয়েকবার আর চোখে রিয়াদকে দেখলো। কেন দেখলো জানা নেই, যেহেতু সামনাসামনি বসা তাই চোখ যেতেই পারে। এতে আর কি এমন আছে বলে মনকে বোঝালো শোভা। যখন বের হয়ে আসবে তখন দরজা দিতে এগিয়ে এলো রিয়াদ। এমনিতেই বারবার অপমান, তার ওপর অতিরিক্ত ভাব দেখে সহ্য হলো না শোভার। কিছুটা গটগট শব্দ করেই সদর দরজা পার হলো সে। শোভা যখন 3 ধাপের সিঁড়ি বেয়ে মাটিতে পা রাখলো, তখন পেছন থেকে রিয়াদের গলা পাওয়া গেল। তুই কি টেরা? শোভা কথাটা শুনে পেছন ফিরে তাকালো। রিয়াদ দরজায় গায়ে হেলান দিয়ে মুখে গম্ভীর ভাব বজায় রেখে দাঁড়িয়ে আছে। শোভা বুঝতে না পেরে বলল, মানে? মানে তোমার কি চোখে সমস্যা? শোভার মেজাজ খারাপ হলো। এই লোকটা কি ভাবে নিজেকে, খালি ওকে অপমান করে যাবে? রাগ মিশ্রিত কণ্ঠে শোভা বলল, আমাকে দেখে কি আপনার তাই মনে হয়? এখন তো আমার মনে হচ্ছে আপনার চোখে সমস্যা, না হলে ভালো মানুষটাকে টেরা বলবেন কেন? রিয়াদ মাথা দুলিয়ে পকেটে হাত রেখে বলল, কথা বলছিলে বাবা মার সাথে, অথচ দেখছিলে আমাকে, তো এটাকে কি বলা উচিত? তুমি আমি সরাসরি দেখছিলে নাকি লুকিয়ে? নাকি দেখছিলে না? টেরা বলে মনে হয়েছে, আমায় দেখেছো কোনটা? শোভা হঠাৎ কথা হারিয়ে ফেলল। কি বলবে বুঝতে পারল না। এই লোক কখন খেয়াল করলো যে শোভা ওকে লুকিয়ে লুকিয়ে দেখেছে? কণ্ঠে জোর আনার চেষ্টা করে আমতা আমতা করে শোভা বলল, আমি মোটেও আপনাকে দেখছিলাম না। হ্যাঁ, আপনি টেরা, তাই ভুল দেখেছেন। শোভা আর দাঁড়ালো না, দ্রুত পদে স্থান ত্যাগ করলো। বাড়িতে পা রাখতেই দেখলো টফি মিহার গায়ের সাথে মিশে আদর খাচ্ছে। তখন বাড়িতে দেখতে পায়নি ওকে, এখানে এসে মিহার আদর খাচ্ছে সে। শোভাকে দেখেই টফি ডেকে উঠল। এতে মিহার নজর পড়ল ওর ওপর। এটা এখানে কেন? মিহা বলল, আমি ডেকে এনেছি। থেমে আবার বলল, টেবিলে একটা বাটিতে কিছু হাড় সহ মাংস রেখেছি, দেখ, একটু এনে দে তো। টফিটাকে দেখাই। ওকে কেন খাওয়াবে? এই শিয়ালটা আমাকে দেখলেই তেড়ে আসে। টফি বোধহয় নিজের অপমান বুঝতে পারল। শোভার দিকে তাকিয়ে ডেকে উঠল কয়েকবার। মিহা বলল, এভাবে বলিস কেন? ও কি এমনি এমনি তোকে দেখলে তেড়ে যায়? এতে তোর দোষ নেই। বোবা প্রাণীর সাথে এত হিংসা করিস কেন? যা, খাবারটা নিয়ে আয়। শোভা একটা মুখ ভেঙচি দিয়ে ভেতরে চলে গেল। মাংসের বাটিটা এগিয়ে দিতেই টফি হামলে পড়ল সেটাতে। শোভা টফির কান টেনে মাথায় আলতো থাপ্পড় দিয়ে বলল, রাক্ষস একটা, আমার সহ্যই করে না, আবার আমার এনে দেওয়া খাবার খাওয়া হচ্ছে। তারপর মিহাকে জিজ্ঞেস করলো, ভাইয়া কোথায় আপু? একটু বেরিয়েছে মামার সাথে, কোথার মামার দোকানগুলো ঘুরে দেখে আসবে। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ। ধূসর মেঘমুক্ত আকাশে চাঁদের অনুপস্থিতিতে গুটি কয়েক তারা চকচক করছে। চারিদিকে অল্প বিস্তর বাতাসের আনাগোনা। জানালা ভেদ করে সেই বাতাস মিহার ঘরে ছড়িয়ে পড়েছে। নিশান্ত বিছানায় আধশোয়া হয়ে মোবাইল স্ক্রল করছিল। বাড়ির সবার সাথে দুজনের কথা হলো একটু আগে। মিহাকে দেখে উঠে বসলো। ওর হাতে পায়েসের বাটি। নিশান্ত ঠান্ডা পায়েস পছন্দ করে, তাই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল সুমা বেগম। সেটাই এখন নিয়ে আসলো মিহা। খাটে এসে নিশান্তের পাশে বসে বাটিটা ওর দিকে এগিয়ে দিতেই নিশান্ত মাথা দুলিয়ে না করলো। মিহা বলল, খাবেন না? খাবো তো। তাহলে নিন। হুম, শ্বশুর বাড়ি মানে আরামের জায়গা। সে আরামটা আমি তখনই পাবো যখন আমার প্রিয় মাহাজাবিন তার হাতে আমাকে খাওয়াবে। মিহা চুপসে গেল। কি বলবে ভেবে পেল না। আজ পর্যন্ত কাউকে খাইয়ে দিয়েছে কিনা